আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আইসিটি বইয়ের মধ্যে নতুন করে একটি অধ্যায় সংযুক্ত হয়েছে, ষষ্ঠ অধ্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। অলরেডি তোমাদের মধ্যে অনেক বেশি কমেন্ট এসেছে যে অন্যান্য অধ্যায়গুলোর আগে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করার জন্য। চলো আমরা আলোচনা শুরু করি। প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। প্রোগ্রামিং আসলে কি, ছোট করে যদি বুঝে নাও প্রোগ্রামিংটা কি, কারণ তোমার এটা কাজে লাগবে ব্যাখ্যা করার সময়। এই জন্য তোমার এটা সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। ধরে নাও আমরা এখানে একটা কম্পিউটার আঁকলাম আর এখানে একজন ব্যক্তিকে নিলাম। বোঝার স্বার্থে আমরা কিছু কিছু কাজ এখানে করে নিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, এই যে একজন ব্যক্তি, এই কম্পিউটার নিজে তো কোনো কিছু করতে পারে না, নিশ্চয়ই কোনো না কোনো প্রোগ্রামার, যারা প্রোগ্রামিং করে ওদেরকে কি বলা হয়? প্রোগ্রামার বলা হয়। কোনো একজন প্রোগ্রামার এই কম্পিউটারকে কোনো একটা কাঠামোতে নিয়ে গিয়েছে এবং তাকে বলেছে কোনো একজন ব্যক্তি যদি এটা করে তাহলে তুমি তাকে স্ক্রিনে এটা দেখাবে। এখন দেখো, ধরে নাও এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে একটা ক্যালকুলেটর তুমি ওপেন করলে, ঠিক আছে? এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে তুমি যে ক্যালকুলেটরটা ওপেন করলে, এই ক্যালকুলেটরের মধ্যে অনেক বাটন আছে না? 0 থেকে 9 পর্যন্ত, সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরকম হাজার ধরনের চিহ্ন আছে। এখন এই যে এতগুলো ফাংশন, আদৌ কম্পিউটার তো শুধু কি বোঝে? কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। বাইনারি সংখ্যা 0 আর 1 ছাড়া ও কোনো কিছুই চেনে না। তার মানে কম্পিউটারকে তুমি কোনো কিছু বলতে চাইলে ওকে তুমি যদি এগুলা উপর থেকে নির্দেশ দাও, ভিতরে এই ধরনের একটা কোড সে জেনারেট করে, মানে নিজে নিজে তৈরি করে বলতে এই যে প্রোগ্রামার, সে পেছনে ব্যাকগ্রাউন্ডে এটা তৈরি করে দিয়েছে এবং বলেছে, ধরে নাও তুমি ক্যালকুলেটরে 3 ক্লিক করলে, 3 ক্লিক করার সাথে সাথে তোমার কম্পিউটার একটা বাইনারি কোড জেনারেট করবে, সেটা হলো 1 কারণ আমরা এগুলো সম্পর্কে ইন্টারে আরো বিস্তারিত আলোচনা করব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আপাতত বেসিক গুলো বুঝে নাও যে হচ্ছে কিভাবে। এই ধরনের একটা কোড সে জেনারেট করবে এবং জেনারেট করার পর তোমাকে ডিসপ্লেতে সে ঠিকই 3 প্রদর্শন করবে। এই যে ওর ভিতরে একটা বিষয় জেনারেট হচ্ছে, এটাই হলো প্রোগ্রামিং এবং এটা পেছন থেকে করা হয়। তুমি উপর থেকে আসলে ডিসপ্লেতে যা দেখছো, ভিতরে আসলে অন্য কিছু আছে। চলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি, এর পরবর্তীতে আমরা এখান থেকে কি কি পাবো সেটা দেখে নিব। সমস্যা সমাধান সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো, প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানতে পারবো। প্রোগ্রামিং ভাষা আসলে অনেক ধরনের হয়। সি হয়, C++ হয়, জাভা হয়, পাইথন হয়, এগুলো অনেক ধরনের আছে। এখানে আমরা পাইথন নিয়ে আলোচনা করব। তোমাদের যেটা ইন্টারে থাকবে সেটা হলো C++ নিয়ে থাকবে। আমরা এখন পাইথন নিয়ে আলোচনা করব। পাইথনের কোডিং কেমন হয়, সেটা কিভাবে করতে হয়, সেগুলোর সমস্যাও আমরা সমাধান করব। ধারাবাহিকভাবে যাব, তোমাদের বিভিন্ন ধরনের এখানে ব্যাপার থাকবে, সেগুলো আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করব। সমস্যা সমাধানে প্রোগ্রামিং। বাস্তব জীবনে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। যে লাইনগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি তোমাদেরকে একেবারে সুন্দর করে গোছালো আকারে আন্ডারলাইন করে দিব, যাতে তোমাদের আর কষ্ট করে নিজেদের খুঁজতে না হয়। আমাদেরকে এই সকল সমস্যার সমাধান করতে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সমস্যা সমাধান হলো চ্যালেঞ্জ বা বাধা শনাক্ত করার প্রক্রিয়া, যাতে সমস্যার প্রকৃতি বোঝা যায় এবং এটি অতিক্রম করার উপায় খুঁজে বের করা হয়। এর সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করা, চিন্তা করা এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে বের করে নিয়ে আসার বিষয়টি জড়িত। এই প্রক্রিয়াতে সাধারণত সমস্যা সংজ্ঞায়িত করা, সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে চিন্তাভাবনা করা, সেই বিকল্প সমাধানগুলো মূল্যায়ন করা এবং তারপর সেরা সমাধানটি বাস্তবায়ন করা অন্তর্ভুক্ত থাকে। মানে এখানে বলছে আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে বা প্রোগ্রামিং এর সমস্যা হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সমস্যাটা কি ধরনের, সেটা বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে আমাদের সম্ভাব্য সমাধানটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে আগে ভাবতে হবে। ভাবার পর তার বিকল্প বিভিন্ন ধরনের সমাধান বের হয়ে আসবে। বিভিন্ন ধরনের সমাধান বের হয়ে আসলে সেখান থেকে আমাদের সবচেয়ে ভালো যে সমাধানটা বা বাস্তবায়ন করা যেটা সহজ, সেই সমাধানটা নিতে হবে। এখানে দেখো অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আছে। রুবি, সি হ্যাশট্যাগ, PHP, C++, জাভা, এরপরে জাভা স্ক্রিপ্ট, গো, এগুলো সবগুলোই হলো কি পাইথন, এগুলো সবগুলোই ভাষা। পরবর্তীতে আমরা প্রোগ্রামিং ভাষায় চলে যাই। প্রোগ্রামিং ভাষা, আমরা মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি, যেমন বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চও
ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি। কিন্তু কম্পিউটার আমাদের এই সকল ভাষা সরাসরি বুঝতে পারে না। কম্পিউটার বুঝতে পারে এমন ভাষার নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 আর 1 বুঝতে পারে। তাহলে একটু আগে তোমাদেরকে যে বললাম, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই চেনে না। শুধু কম্পিউটার নয়, যে কোনো ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক ডিভাইস, যেখানে ইলেকট্রনিক সার্কিট আছে, যে কোনো কিছু, এনিথিংস, সবকিছু শুধু 0 আর 1ই বোঝে। চলো আমরা পরবর্তীতে যাই। কিন্তু শুধু 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। কারণ আমাদের ধরো বড় একটা লেখা লিখতে হবে, এখন আমরা কয় লাখ 0 আর 1 লিখবো, এটা লেখাটাও আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমরা মানুষটা সাধারণত যে সকল ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষা সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। মানে মাঝখানে আমরা কোনো একটা বিষয় ব্যবহার করব যেটা দিয়ে কম্পিউটার বুঝতে পারবে যে আসলে এই ব্যক্তি এই ব্যাপারটা আমাকে বোঝাতে চাচ্ছে। সেটাকে বলা হয় অনুবাদক। কি বলে? অনুবাদক। বা সেটাকে ইংলিশে এখানে ট্রান্সলেটর হিসেবে এনেছে, তো এটা তোমরা অনুবাদক বা ট্রান্সলেটর যে কোনো একটা পড়তে পারো। পরবর্তীতে দেখো, এই ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এই যে বুঝতে পারার বিষয়টা, এগুলোকে কি বলে? প্রোগ্রামিং ভাষা বলে। প্রোগ্রামিং ভাষা, অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, এগুলো সবগুলোই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাদের এমসিকিউতে আসবে নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, এখান থেকে যে কোনো একটা অপশনে থাকতে পারে। খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের জন্য। আমরা যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। মানে তুমি যদি এখান থেকে যে কোনো একটা ভাষা শিখো, এগুলো আসলে কম্পিউটারকে বোঝানোর জন্য ভাষা, কম্পিউটার এটা নিজের মতো করে বুঝে নেয়, তখন তুমি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবে। আমাদের কম্পিউটার একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলো লিখে ফেলবো। কোথায়? আমরা যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনে, তুমি যে কোনো জায়গায় লিখতে পারো, অনেকগুলো আছে এর বিকল্প, সেখানে লেখা যায় এবং লিখে একটা প্রোগ্রামিং তৈরি করা হয়। কম্পিউটারে এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। মানে এটাকে, এই যে রূপান্তর করার কাজ করে অনুবাদক। অনুবাদকের কাজ কি? ধরো তুমি একজন প্রোগ্রামার এবং তুমি একটা সাইডে হেলো লিখেছো, মানে ইনপুটে তুমি হেলো লিখেছো। এই অনুবাদকের মাধ্যমে আগে এই হেলো লেখাটা তুমি কোনো একটা প্রোগ্রামিং এর অনুবাদকে প্রবেশ করাবে, বা তোমার প্রোগ্রামিং এর লেখা হেলো এটা অনুবাদক দিয়ে কম্পিউটারে একটা কোড জেনারেট করবে। এই কোডটা যে কোনো ধরনের হতে পারে, এখানে 010110 দেওয়া আছে হেলো এর বাইনারি কোড। এই ধরনের একটা কোড জেনারেট করবে এবং কোড জেনারেট করলে কম্পিউটার বুঝতে পারবে তুমি আসলে এই ব্যাপারটা এখানে দেখাতে চাচ্ছ। এই যে কাজটা, মানে এখানের মধ্যে লাইনটা আবার পড়ো, কম্পিউটার এমন একটি রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। তাহলে মেশিন কোডে রূপান্তর করার কাজ করে কে? ট্রান্সলেটর বা অনুবাদক। এটা একটু মাথায় রাখবে। পরীক্ষার মধ্যে যদি আসে অনুবাদক কি ব্যাখ্যা করো, তাহলে এই যে থিওরি যেটা পড়ালাম সেটা থেকে তোমরা চাইলে ব্যাখ্যা করতে পারো। এরপর দেখো, মেশিন কোড বা মেশিন ভাষা কি? মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডই মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয়, যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তাহলে এই দুইটাকে বলা হয় বাইনারি কোড। তোমাদের পড়ানোর শুরুতে বললাম এই দুইটা হলো কি? বাইনারি কোড। এই দুইটা বাইনারি কোড ছাড়া কম্পিউটার কোনো কিছুই বুঝতে পারে না, তাই এটাকে কম্পিউটার ভাষা বলা হয়। কাজে প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে। তাহলে এই যে মাঝখানে এটা চেঞ্জ করার কাজটা করে কে? অনুবাদক। তুমি যাই ইনপুট দাও না কেন, অনুবাদক তাকে কম্পিউটারের বোঝার মতো করে নিবে। এরপর দেখো, অনুবাদকের মাধ্যমে মেশিন কোড রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারে। তাহলে এই যে অনুবাদকের মাধ্যমে সেটা কি? মেশিন কোডে রূপান্তর হয়। কি কোডে? মেশিন কোডে। যেমন দেখো, এখানে হেলো লিখেছে কিন্তু সেটা একটা কোডে রূপান্তর করেছে, বাইনারি কোডে। এটাকে বলা হয় মেশিন কোড। এই ধরনের কোডগুলোকে কি বলে? মেশিন কোড বলে। এই মেশিন কোডে রূপান্তর করে, তখন কম্পিউটার বুঝতে পারে যে হ্যাঁ, আমাকে এই কাজটা করতে বলছে। এখন আলোচনা করব মেশিন কোড বা মেশিন ভাষা কি।
এটা থেকে আলোচনা করব। এর পরবর্তী এই টপিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, তা নিয়েও আমরা আলোচনা করব। মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডে মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয়। এখানের মধ্যে আমরা প্রথমেই দেখেছি 0 আর 1 ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না কম্পিউটার, এবং এই দুইটাকেই বলা হয় মেশিন কোড। কি বলা হয়? মেশিন কোড বা মেশিন ভাষা। এখানে যে একটা কোড জেনারেট করা হয়েছে, দেখো হেলোকে প্রোগ্রামিং এর মাধ্যমে, অনুবাদকের মাধ্যমে একটা কোড জেনারেট করেছে, সেটাকে বলা হয় মেশিন কোড, যা আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তার মানে 0 1 দ্বারা তৈরি যে কোনো কোডই কম্পিউটার বুঝতে পারে। কাজেই প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামক এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে। তাহলে মাঝখানে যে কাজটা সম্পাদন করে, যে ট্রান্সলেটর তোমরা দেখছো, এটা অনুবাদকের মাধ্যমে, মানে এই ট্রান্সলেটরের মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় কি করে? রূপান্তর করে। এটা কার কাজ? রূপান্তর করার কাজ হলো অনুবাদকের। অনুবাদকের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পাদন করতে পারে। মানে আমাদের এই যে কোডটাকে মেশিন কোডে রূপান্তর করলে মেশিন সেটা বুঝতে পারে এবং আমরা কি চাচ্ছি সেটা সে করতে পারে। তখন কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষা রূপান্তর ব্যবস্থা বা অনুবাদক প্রোগ্রাম আবার দুই রকমের। কত রকমের হয় অনুবাদক? অনুবাদক হয় দুই রকমের, একটা হলো কম্পাইলার আর একটা হলো ইন্টারপ্রেটার। কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, তা নিয়ে আমরা আগে ছোট করে একটু আলোচনা দিব। এর পরবর্তীতে আসলে এখানে কি বলেছে তা আমরা এখান থেকে দেখব। অনুবাদক পেলাম আমরা দুই ধরনের, একটা কম্পাইলার, একটা ইন্টারপ্রেটার। অনুবাদকের কাজ কি? অনুবাদকের কাজ হলো সেটাকে মেশিন কোডে রূপান্তর করা, মানে কম্পিউটার যাতে বুঝতে পারে। অনুবাদকের কাজ বা ট্রান্সলেটরের কাজ হলো সেটাকে মেশিন কোডে, মানে কম্পিউটারের বোঝার মতো করে তৈরি করা, এটাই তো তার কাজ। এখন এই কাজটা হয় দুই ধরনের। ধরো আমি এখানে অনেকগুলো লেখা লিখলাম, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, এরকম অনেকগুলো লাইন লিখলাম। এটা হলো আমাদের কম্পাইলার, মানে অনুবাদকটা। অনুবাদকের ধরন হলো কি? কম্পাইলার। এখন এটা তো আমাদের লেখা, এই লেখাটা এই অনুবাদকে যাবে, গেলে কি হবে? ধরো এখানের মধ্যে প্রথম লাইন লেখা আছে এবং দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এভাবে সবগুলো লেখা। এই অনুবাদক কি করবে? কম্পাইলার কি করবে? সবগুলো লেখাকে একসাথে পড়ে ফেলবে। পড়ে সেখানের মধ্যে কোনো ভুল আছে কিনা সেটা খুঁজে বের করবে। ধরো এখানের মধ্যে কোনো একটা লাইনে ভুল আছে, ধরো এই লাইনে কোনো ভুল আছে, তাহলে সে কি করবে? পুরো প্রোগ্রামের কোনো কিছুই আর রান করবে না, ডিরেক্ট ইরর অপশন চলে আসবে। ইরর মানে এখানে কি আছে? কোনো কিছু ভুল আছে। তার মানে এই যে কম্পাইলার, কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়ে ফেলে। কি করে ফেলে? একসাথে পড়ে একসাথে সে আনসার তোমাকে দিয়ে দিবে। তাহলে এখানের পুরোটাকে সে একসাথে পড়ে একসাথে সেটার আউটপুট দিবে। আমরা যদি কম্পাইলারটা পড়ে নিই, কম্পাইলার কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত হবে। এই এখনই তোমাদেরকে বললাম, যদি সবগুলো সঠিক হয়, ধরো এখানে কোনো ভুল নাই কোনোটাতে, এটাও সঠিক, এটাও সঠিক, এই লাইনও সঠিক, এই লাইনও সঠিক, সবগুলো সঠিক, তাহলে ওই কম্পাইলার অনুবাদক কি করবে? সবগুলোকে একসাথে একটা মেশিন কোডে রূপান্তর করবে। ধরো এখানে 0 1 দিয়ে 1000টা সংখ্যা আসলো, যেটা এই লেখাটাকে নির্দেশ করে। এই লেখাটা কম্পিউটারে চলে যাবে এবং কম্পিউটার বুঝতে পারবে তুমি কি বোঝাতে চাচ্ছ। তাহলে এতটুকু আমাদের বোঝা গেল। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইলার করা। কি বলা হয়? কম্পাইলার। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী প্রোগ্রামটি হচ্ছে একটি কম্পাইলার। কি? একটি কম্পাইলার। এটা ভালো করে মনে রাখবে। এই যে অনুবাদকের কাজটা যে করলো, মানে রূপান্তর করার কাজটা, এটা হলো যে কি? কম্পাইলার, একটি কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায়, কোনো কারণে যদি ও কোনো জায়গায় একটু করেও ভুল পায়, মানে তোমার লিখায় অনুবাদক করতে গিয়ে ও কোনো কিছু প্রোগ্রামিং এ, মানে তুমি তো এটা আবার হাতে সেম, ধরো আমি ভাত খাবো, এ খাবো, এগুলো লিখবা না। এখানে তুমি যে কোনো একটা প্রোগ্রাম করবা, C++ হতে পারে, জাভা হতে পারে, এখানে পাইথন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তুমি তো সেটা করবা। এই প্রোগ্রামটাতে সে যদি কোনো ভুল পায় তাহলে রূপান্তর করতে পারবে না, ডিরেক্টলি ইরর চলে আসবে। মানে একটু ভুলের কারণে ও পুরো প্রোগ্রামটা কি করতে পারবে না? পুরো প্রোগ্রামটাই দেখাতে পারবে না। একটু ভুলের কারণে পুরোটা আর আসবে না। সব নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তর কাজটি করতে পারে। এটাই কম্পাইলারের কাজ। মোস্ট ইম্পর্টেন্ট, কম্পাইলার কি ব্যাখ্যামূলক প্রশ্নে আসবে, ভালো করে দেখে নিবে।
বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমাকে বলবে। এই দেখো প্রোগ্রামিং ভাষা, একটু আগে বললাম না, এখানে আবার তুমি তোমার ভাষাগুলো লিখলে হবে না, এখানে প্রোগ্রামিং কোড তোমাকে দিতে হবে। সে কোড কম্পাইলার মানে অনুবাদকে যাবে। অনুবাদক যদি এটা পুরোটা নির্ভুল পায় তখনই সে মেশিন কোড জেনারেট করবে। যদি পুরোটা নির্ভুল না পায়, কোনো জায়গায় সমস্যা পায়, তাহলে সে এরর দিবে এবং কোড জেনারেট করবে না, একটু ভুলের জন্য করবে না। পুরোটা নির্ভুল থাকলে তখনই কম্পাইলার কি করবে, পুরো কাজটি করবে। পরে ইন্টারপ্রেটার সম্পর্কে আগে বুঝে নি। সেম ভাবে ধরো এটা তোমার সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি এখানে পাইথন বা C++ একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলে, এখানে তোমার লেখাগুলো আছে, আমি বাড়ি যাব, ভাত খাবো, এ করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এগুলো অনেক কিছু এখানে লেখা আছে। এরপরে এটাকে একটা অনুবাদকের মাধ্যমে, কিসের মাধ্যমে, অনুবাদক। অনুবাদকের ধরনটা কি, অনুবাদকের ধরন হলো ইন্টারপ্রেটার। অনুবাদকের ধরন কি, ইন্টারপ্রেটার। এই ইন্টারপ্রেটারের পর এটাকে একটা কোডে জেনারেট করবে, মানে কম্পিউটার বা মেশিন কোডে জেনারেট করবে। আমরা এখানে একটা কম্পিউটারের ধরন দেখি, কম্পিউটার কোডে জেনারেট করবে। এই যে এখানে তুমি প্রোগ্রামিং করলা, ধরে নিলাম এটা পাইথন করেছো, পাইথন বা C++, এখানে তুমি প্রোগ্রামিং করলা। এখন প্রোগ্রামিং তো আর আমাদের মতো সাধারণ ভাষা না, এটা কিছুটা ব্যতিক্রম ধর্মীয়, বিভিন্ন রকম নিয়ম ফলো করে এটা করতে হয়। এবং এই প্রোগ্রামিং এর মধ্যে কি করবে, এই ইন্টারপ্রেটার কি করবে, প্রথমে তোমার প্রথম লাইন চেক করবে। চেক করে যদি দেখে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে একটা কোড জেনারেট করবে। ধরো 0101 এরকম একটা কোড জেনারেট করলো, ঠিক আছে। এরকম কোড জেনারেট করে সেটা কম্পিউটারে দিয়ে দিবে। এর পরবর্তীতে পরের লাইন চেক করবে। পরের লাইন চেক করার পর পরের লাইনটা দেখবে ঠিক আছে কিনা, যদি দেখে ঠিক আছে 0101 দিয়ে একটা কোড জেনারেট করবে। কোডটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো রকম, 0 আর 1 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। তখন সেটা কম্পিউটার দিবে, কম্পিউটার স্ক্রিনে এগুলো একটা একটা শো করবে। কোনো কারণে ধরো পরের যে প্রোগ্রামটি করা আছে এটা ভুল আছে, তখন ও আর কোড জেনারেট করবে না, ও তখন বলবে ইরর। প্রথম 2 লাইনের আনসার কিন্তু চলে এসেছে, পরবর্তীতে ইরর এসে আর কোনোটার আনসার সে দিতে পারবে না। তো এখানের মধ্যে ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার প্রতিটাকে আলাদা আলাদা করে চেক করে, প্রতিটাকে কি করে, আলাদা আলাদা করে চেক করে, এরপরে একটা আনসার দেয় তোমাকে। কিন্তু কম্পাইলার কি করে, পুরো কোডটাকে একসাথে দেখে ফেলে এবং একসাথে যদি সঠিক হয় তাহলে কোড জেনারেট করে। আশা করি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার বুঝতে পেরেছো। চলো আমরা পরে দেখি ইন্টারপ্রেটার। কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশ দেই না কেন, সব একসাথে রূপান্তর হবে না, তার মানে আস্তে আস্তে একটা একটা করে হবে। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেটার করা। কি করা, ইন্টারপ্রেটার। আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হয় ইন্টারপ্রেটার। তাহলে এই যে অনুবাদকের ধরন প্রতি লাইন আলাদা আলাদা করে দেখায়, সেটা কোন ধরনের, ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকে, তার মানে ইন্টারপ্রেটার প্রতি লাইন আলাদা 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 করে কি করে, জেনারেট করতে থাকে। কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যায়। মানে তোমার যদি কোনো একটা লাইনে, ধরো 3 নাম্বার লাইনে ভুল পাইছে, সেখানে ইরর দেখায়, সে আর কোনো কাজ করবে না, সে সেখানেই থেমে যাবে। তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবে। পরবর্তীতে দেখো আমরা এখান থেকে এই যে দেখো এটার মধ্যে পেলাম, এখানের মধ্যে প্রথমে প্রোগ্রামিং ভাষা দেওয়া আছে, সেটা কম্পাইলারের মাধ্যমে একটা মেশিন কোডের জেনারেট করছে এবং পরের নির্দেশে যাই বলে আবার চলে যাচ্ছে, আবার সেখান থেকে এভাবে কোডগুলো জেনারেট করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় দেখিনি, বর্তমানে প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা প্রথমে শিখলেই হবে, কারণ সব প্রোগ্রামিং ভাষার মূল গঠন একই রকমের, শুধু ভাষাগুলোতে বিভিন্ন নির্দেশ লেখার নিয়মে একটু আধটু ভিন্নতা থাকে। সি প্রোগ্রামিং ভাষায় প্রতিটি নির্দেশ স্টেটমেন্ট শেষ হবার পর একটি সেমিকোলন চিহ্ন দিতে হয়, কারণ আমরা দেখেছি সি প্রোগ্রামিং করলে প্রতিটার পেছনে এরকম করে একটা কি দিতে হয়, এরকম করে একটা সেমিকোলন চিহ্ন দিতে হয়, এটা না দিলে প্রোগ্রামটা কাজ করে না, এটা হলো তার নিয়ম। কিন্তু পাইথনে এই কাজ করতে হয় না, পাইথনে এই নিয়মটা নাই, এটা পাইথনে লাগে না। এরকম কিছু পার্থক্য থাকলেও চিন্তার কিছু নেই। তুমি একটি প্রোগ্রামিং ভাষা শিখে নিলে এরপর তোমার জন্য অন্য প্রোগ্রামিং ভাষাগুলো শেখা খুবই সহজ হয়ে যাবে। মানে তুমি যদি যে কোনো একটা সম্পর্কে ভালো ধারণা রাখো, তাহলে তুমি বাকিগুলো দেখবে যে তুমি দেখলেই চিনতে পারছো সেখানে কি আছে। তবে সাধারণভাবে প্রোগ্রামিং ভাষা পছন্দের বিষয়টি কাজের ধরন এবং কিছুটা আগ্রহের উপর নির্ভর করে। এই যে প্রোগ্রামিং শেখা, এটা আসলে ধরো তুমি অনেক বেশি ইচ্ছা শক্তি আছে তোমার, যে তুমি শিখতে চাচ্ছ, তখনই কেবল তুমি শিখতে পারবে, কারণ এগুলো খুব বেশি কম্পিটিটিভ জিনিস।
তুমি চাইলে বা তোমার ধরো আগ্রহ না থাকলে এগুলো শেখা কখনো সম্ভব না। অন্যজন জোর জবরদস্তি করে এগুলো আসলে শিখায় শেষ করতে পারে না। প্রোগ্রামিং যারা নতুন শিখতে চায় তাদের জন্য পাইথন একটি দুর্দান্ত সূচনা হতে পারে, কারণ পাইথন খুব সহজ, একেবারে সহজ হলো পাইথন। সহজে শেখার জন্য পাইথন বেশ মজার একটি প্রোগ্রামিং ভাষা। তার মানে পাইথন হলো সবচেয়ে সহজ একটি প্রোগ্রামিং ভাষা। এটি শিক্ষানবিশ বান্ধব, এর একটি সাধারণ সিনট্যাক্স রয়েছে এবং এটি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স এবং অটোমেশনের মতো ক্ষেত্রসমূহে ব্যাপক ব্যবহার হয়। এখানের মধ্যে আমাদেরকে শুধু এইটুকুই দিয়েছে যে পাইথন অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করতে হয়। তোমাদের যাদের কম্পিউটার আছে তোমরা সেখানে ডাউনলোড করতে পারবে 64 বিটের। এটা কিন্তু আগের ভার্সন, 2024 সালের ভার্সন। এটা 25 সালে আরও আপডেট ভার্সন বের হয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য খুবই সহজ, তোমরা গুগলে যাবে, গিয়ে এই লেখাটা লিখে সার্চ করলে হবে, পাইথন লিখে সার্চ করলে হবে। সেখান থেকে ডাউনলোড করার পর তোমাদের এই ধরনের একটা অপশন আসবে, সেখানে এই দুইটা চেকবক্স তোমরা ক্লিক করে দিয়ে এখানে একটা নেক্সট অপশন আসবে, সেটাতে ক্লিক করলেই হবে। এর পাশাপাশি তোমাদের পাইথন করার জন্য একটা এনভায়রনমেন্ট সেখানে ক্রিয়েট করতে হয়। সেটা হলে তখন তোমাদের পাইথন প্রোগ্রামটা এভাবে দেখাবে, এরকম করে দেখাবে। যারা ওইটা ক্রিয়েট করবে না তাদের এরকম করে দেখাবে না। যদিও আমাদের অত বেশি ডিপ প্রয়োজন নেই, আমরা তাই এটা আহামরি আর ওইভাবে দেখছি না। আমরা নর্মালি একটা শুধু পাইথন অ্যাপস ডাউনলোড করে নিলাম, অথবা তোমরা যদি চাও মোবাইলেও ডাউনলোড করতে পারো। গুগল প্লে স্টোরে পাইথন অ্যাপস পাওয়া যায়, তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। আমরা এখান থেকে পড়া শুরু করি যেখান থেকে আমাদের প্রয়োজন হবে। যেমন আমরা আগে কিছু জিনিস বুঝবো এবং পাশাপাশি আলাদা করে পড়ার চেষ্টা করব। একটা খালি পেজের মধ্যে আমরা এখানে এঁকে বোঝার চেষ্টা করব, তার পাশাপাশি আমরা, এটা হলো পাইথন অ্যাপস, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আসলে এটা কাজ করে। ধারাবাহিকভাবে পড়বো তোমাদের জন্য যাতে বিষয়টি অনেক সহজ হয়। এর পাশাপাশি পাইথন অ্যাপসটি তোমাদের যদি এভাবে করে গোছাতে হয়, যেমন ধরো আমি যেটা ডাউনলোড করেছি এটার সাথে এটা তেমন মিল নেই কিন্তু কাজ একই। এটা ক্রিয়েট করতে হলে তোমাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। সেই অ্যাপসটা অনেক ভারী, তাই আমি সেটি আর ডাউনলোড করিনি, আমি তোমাদেরকে এতটুকু থেকে বোঝাবো। এর পরবর্তীতে এখানে তোমরা বাটন পাবে, কোনটার কাজ কি সেখান থেকে একটু করে যদি দেখে নাও। চলো আমরা এখান থেকে পড়া শুরু করি। প্রথমে এবারে আমরা একটা প্রোগ্রাম লিখি। আমরা যদি সাদা কাগজে সহজে বোঝার চেষ্টা করি, আমরা একটা আগে পাইথন অ্যাপসের মতো করে হুবহু একটা স্লাইড আঁকার চেষ্টা করি এবং সেটা থেকে আমরা সহজে বোঝার চেষ্টা করব যে আসলে পাইথন কাজ করে কিভাবে। এখানে প্রথমে দেখো, এখানের মধ্যে তোমার এই যে বইয়ের মধ্যে তুমি ছবি যেগুলো দেখলে, এই যে অপশনগুলো, এগুলাকে আমরা এখানে সাদার মধ্যে এখানে এই অংশটা ধরে নিলাম এবং এই যে মাঝখানে তুমি পাইথনগুলো লিখবে, মানে পাইথনের কোডগুলো লিখবে, সেগুলো 1 2 সহকারে এখানে সিরিয়াল ওয়াইজ এদিকে আসতে থাকবে, যে 1 2 3 4 এভাবে তুমি যতগুলো কোড লিখবে ততগুলো আসতে থাকবে। এর পাশাপাশি এখানে রানে ক্লিক করলে সেই পাইথনটা আসলে তুমি কিভাবে ডিসপ্লে দেখবে সেটা এখানে করে সুন্দর করে আসবে। যেমন আমরা যদি এখান থেকে একটু বুঝে নিই, আমরা প্রথমে এখানের মধ্যে একটা কোড লিখতাম হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে শো করছে, মানে রান করার পর সেটা এখানে শো করছে। কাজ করে কিভাবে সেটা যদি আমরা একটু বুঝি, পাইথনের জন্য আগে আমাকে ভ্যারিয়েবল চিনতে হবে এবং ভ্যারিয়েবল কিভাবে করা হয় সেটা আমরা ভিডিওর ধারাবাহিকতায় জানতে পারবো। আমি আপাতত একটু ধরে নিচ্ছি যে আমরা একটা প্রিন্ট নামে ভ্যারিয়েবল ধরছি। প্রিন্ট সবসময় মনে রাখবে, ভ্যারিয়েবলের পরে তোমাকে ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এবং পাইথন করার জন্য ব্র্যাকেটের উপর হয় তুমি সিঙ্গেল কোটেশন দিবে অথবা তোমাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। হয় এরকম দুইটা থাকবে, না হলে সিঙ্গেল একটা একটা এদিকে একটা এদিকে একটা থাকবে। ধরো তুমি এখানে লিখলে প্রিন্টের ভিতর নো আনসার, তাহলে তোমার এই প্রিন্টের লেখাটা তোমাকে এখানে এক দিয়ে এখানে শো করাবে, তার মানে প্রিন্ট নো আনসার তুমি এখানে লিখলে। কিন্তু উপরে যে একটি রান অপশন আছে, আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম, এখানে একটা কি আছে? রান অপশন আছে। এই রান অপশনে ক্লিক করলে সেটার যে নমুনাটা, মানে এই যে ভিতরের লেখাটা, নো আনসার যে লেখাটা, এটা নিচে শো করবে। কোথায় শো করবে? নিচে। তাহলে এতটুকু থেকে আমরা বুঝলাম যে কিভাবে এখান থেকে আমরা ভ্যারিয়েবল দিয়ে ব্যবহার করতে পারি। এখানে কি বলেছে দেখো, প্রোগ্রামটি লিখে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড বের করতে হবে। তাহলে প্রিন্ট দিয়ে আমরা কি লিখলাম? হ্যালো ওয়ার্ল্ড, মানে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করতে বলা হচ্ছে। এটা দেওয়ার পর আমরা রান অপশনে ক্লিক করলে এখানে কি দেখাবে? হ্যালো ওয়ার্ল্ডটা দেখাবে। যখনই তুমি প্রিন্ট হিসেবে কোনো কিছু বের করতে চাচ্ছ তখনই তোমাকে কি দিতে হবে? প্রিন্ট দিতে হবে এবং প্রিন্টের সাথে ব্র্যাকেটও দিতে হবে। ব্র্যাকেটের পাশে হয় সিঙ্গেল কোটেশন, দেখো এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে, হয় তুমি ডাবল কোটেশন ব্যবহার করতে পারো, নাহলে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারো। আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখবো। তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে তার মধ্যে লিখলো, তাহলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে আমরা লিখবো প্রিন্ট
ব্র্যাকেট শুরু হবে, সিঙ্গেল কোটেশন দিব, হ্যালো ওয়ার্ল্ডটা লিখবো, সিঙ্গেল কোটেশন শেষ করবো, ব্র্যাকেট শেষ করবো। তাহলে এটা দিয়ে আমরা রান অপশনে ক্লিক করলে আমাদের কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আসবে। অনেকটা যদি আমরা দেখি পাইথনের মধ্যে, ধরো এটা আমাদের পাইথনের মধ্যে আমরা লিখছি প্রিন্ট দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মাঝখানে আমরা ডাবল কোটেশন ব্যবহার করছি, ওরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছে, আমরা ডাবল কোটেশন ব্যবহার করে সেখানে লিখছি নোমান স্যার লিখে আমরা রান করছি। রান মানে আমি আমার কিবোর্ড থেকে এন্টার ক্লিক করছি, দেখো নিচেই এই নোমান স্যার যে লেখাটি এটা চলে এসেছে। এখন তুমি যদি এখানে প্রিন্টের ভিতর নোমান স্যারের বদল তুমি লিখতে চাও, প্রিন্ট দিয়ে সেম আমরা ওইখানেরটা প্রিন্ট করতে চাচ্ছি, এর ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, সেম কথা। আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এটা এন্টার প্রেস করছি, দেখো নিচে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড চলে এলো। তাহলে পাইথনের মধ্যে এটি এইভাবে কাজ করে, তুমি কোনো কিছু প্রিন্ট করতে চাইলে সেটাকে প্রিন্ট করে তোমার রান করতে হবে। এখানের মধ্যে আমাদের রান অপশন আছে, এটার জন্য আমি একটু আগে বললাম না একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে এই ধরনের দেখা যাবে, আমি সেটা করিনি কারণ এটা অনেক বড় একটা সফটওয়্যার তাই আর নিইনি। এরপর দেখো এখানে কি লেখা আছে, টেক্সট প্রদর্শন করা। এখন আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে টপিকগুলো পড়া শুরু করব। আমরা যেমন ইংরেজি টেক্সট প্রদর্শন করলাম, যেমন এখানের মধ্যে আমরা ইংরেজি লিখে প্রদর্শন করলাম, একইভাবে বাংলা লিখেও তুমি সেটা প্রিন্ট করতে পারো। তুমি চাইলে এই যে হ্যালো ওয়ার্ল্ড এটার জায়গায় তুমি কি লিখতে পারো, বাংলা লিখেও প্রিন্ট করলে বাংলাটাই এখানে রান হবে, বাংলা লেখাটাই দেখাবে। এই জায়গায় যদি তুমি আমি লিখো তাহলে এখানে আমি লিখা উঠবে, তাই তো? একইভাবে বাংলা লিখলেও তুমি সেটা প্রিন্ট করতে পারবে, মানে তুমি সেখানে যদি বাংলা লিখো তাও প্রিন্ট করতে পারবে। যেমন নিচের লাইন লিখে রান করে দেখো তো কি দেখা যায়, প্রিন্ট দিয়ে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে আমি বাংলাদেশকে ভালোবাসি এটা লিখতে বলেছে, তাহলে এখানে যদি এখন লিখে আমি বাংলাদেশকে ভালোবাসি তাহলে এখানে আমি বাংলাদেশকে ভালোবাসি লেখাটাই উঠবে কারণ প্রিন্ট দিয়ে তুমি মাঝখানে যে কোনো কিছু লিখলে সেটাই উঠবে। কাজে প্রিন্ট ফাংশন মনিটরের স্ক্রিনে বা অন্য স্ট্যান্ডার্ড আউটপুট ডিভাইসে নির্দিষ্ট বার্তা প্রিন্ট করে। কি করে? প্রিন্ট করে। তাহলে প্রিন্ট এটা একটা কি, এটা একটা ফাংশন। এখান থেকে ভালো করে দেখে নিবে, এটা একটা হলো যে প্রিন্ট আপ ফাংশন বলে, আমরা সেগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে জানতে পারবো। এটা হলো প্রিন্ট ফাংশন। তুমি যে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাও তাহলে প্রিন্ট তোমাকে দিতেই হবে। বার্তাটি একটি স্ট্রিং, এই যে স্ট্রিং এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। স্ট্রিং এখন তুমি বুঝবে না, স্ট্রিং এর সাথে আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে। অন্য কোনো বস্তু হতে পারে, অন্য কোনো বস্তু বলতে ওই বললাম যে তোমাকে স্ট্রিং এর সাথে আরো অনেক কিছু আছে, সেগুলোকে এখানে বলা হচ্ছে অন্য আরো বস্তু। স্ক্রিনে লেখার আগে অবজেক্টটি একটি স্ট্রিং এ রূপান্তরিত হবে। এর পরবর্তীতে দেখো প্রোগ্রামে চলক বা ভ্যারিয়েবলের ব্যবহার, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি এখানে এটা ভালোভাবে করতে পারবে না। তাহলে ভ্যারিয়েবল কি আমাদেরকে সেটা চিনতে হবে, এবং প্রোগ্রামের চলক কি, কিভাবে ভ্যারিয়েবলগুলো নির্দেশ করতে হয় সেটা আমাদের বুঝতে হবে। কোনো উপাত্ত বা ডেটা যদি প্রোগ্রামের ভেতর সঞ্চয় করতে হয় তাহলে আমরা চলক বা ভ্যারিয়েবল ব্যবহার করতে পারবো। মানে আমরা চাচ্ছি যে কোনো কিছু এই যে মাঝখানে, মানে এখানে আমরা সংরক্ষণ করব, এরপর শেষে গিয়ে সেগুলো প্রিন্ট করব। তার জন্য আমরা কি করব, আগে সংরক্ষণ করব। এই সংরক্ষণ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে। এ থেকে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু হতে পারবে। তাহলে ভ্যারিয়েবল হইতে হলে হয় বড় হাতের এ থেকে জেড লিখাওয়ালা, না হলে ছোট হাতের এ থেকে জেড লিখাওয়ালা কি হতে হবে। এটা থেকে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগোই। চলক বা ভ্যারিয়েবল হলো একটি বক্সের মতো যার ভিতর নির্দিষ্ট কোনো একটি ডেটা জমা রাখা যায়। তাহলে ভ্যারিয়েবল কি সেটা এখান থেকে দাগায় রাখো সুন্দর করে, এটা পরীক্ষায় আসবে, তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদের মধ্যে যাদের দাগানো বই প্রয়োজন যেখান থেকে শতভাগ কমন আসবে, দেখো আমি আমার যে বইগুলো আছে সেগুলোকে অনেক সুন্দর করে আন্ডারলাইন করেছি যেখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। তোমরা যদি চাও বইগুলো আমাদের কাছ থেকে কথা বলে নিতে পারো, খুবই অল্প দামে আমি বইগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমাদের জন্য এটা খুব বেশি কাজে আসবে। এবং যেগুলো হুবহু পরীক্ষায় আসে সেগুলো আমি এখানে আন্ডারলাইন করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা চাইলে কথা বলে নিতে পারো। ভ্যারিয়েবল শব্দের অর্থ কি? পরিবর্তনশীল। ভ্যারিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল, এটি চলক নামেও পরিচিত। তাহলে আমরা যে এখানে কাজ করব, এই এ থেকে জেড হতে হবে, ছোট হাতের এ থেকে জেড হতে হবে, সেগুলোকে আমরা এখানে কি হিসেবে দেখব, ভ্যারিয়েবল বা চলক হিসেবে দেখব। কি হিসেবে? ভ্যারিয়েবল বা চলক। কাজে আমরা চাইলে প্রোগ্রামে একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি ডেটা জমা রাখার পর অন্য লাইনে সেই ডেটা পরিবর্তন করে ভিন্ন আরেকটি ডেটা জমা রাখতে পারি। মানে আমরা যদি চাই এখানের মধ্যে আমরা যে প্রিন্ট করলাম একটা কিছু,
সেটা আবার ভিন্ন ভেরিয়েবলের নাম দিয়ে আবার আমরা নতুন করে প্রিন্ট করতে পারবো আলাদা আলাদা করে। এটা আমরা একটু পরে বিস্তারিত দেখব। উল্লেখ্য পাইথন প্রোগ্রামে চলক বা ভেরিয়েবলের কোনো নির্দিষ্ট ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন নেই। এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় তা পরিবর্তন করা যায়, এবং আমরা যদি সেটা নির্দিষ্ট কোনো নিয়মে সেট করি সেটা আমরা পরিবর্তন করতে পারি। চলক বা ভেরিয়েবলের নামকরণ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা এখান থেকে ভালো করে দেখার চেষ্টা করবে। চলো আমরা একটু দেখে নিই। আমাদের সবার যেমন একটা নির্দিষ্ট নাম আছে এবং এই নাম দিয়ে আমরা একে অপরকে চিনতে পারি, ঠিক তেমনি প্রোগ্রামের প্রতিটি ভ্যারিয়েবলের একটি নির্দিষ্ট নাম দিতে হয়, যে নাম দিয়ে পুরো প্রোগ্রামে আমরা ভ্যারিয়েবলটিকে চিনতে পারবো ও তা ব্যবহার করতে পারবো। যেমন এই যে একটু আগে আমি তোমাদেরকে এখানে বললাম এ থেকে জেড পর্যন্ত বা ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত নাম দিয়ে এগুলাকে কি করতে হয়, চিনতে হয়। এজন্য আমরা এখানের মধ্যে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েবলের নাম দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ডেটা সংরক্ষণ করব, কারণ এটাও নিশ্চয় পাইথনও একটা কি, পাইথনও একটা ভাষা, প্রতিটা ভাষার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। এই জন্য আমরা পাইথনের নিয়ম হলো যে কি, প্রতিটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। যেমন করে মানুষের ভিন্ন ভিন্ন নাম হয়, ভিন্ন নাম দেওয়ার কারণ যাতে আমরা ওদেরকে সহজে চিনতে পারি। ধরে নাও এখানের মধ্যে আমি একটা নাম দিলাম নাম্বারটা দেখো n, তাহলে ছোট হাতের এ থেকে জেড এর ভিতর আছে এবং পুরো লেখাটা এই নিয়মটাকে কি করছে, মানতেছে। নাম্বার দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। চলো আমরা দেখি এখানে কি বলেছে। যেমন আমরা যদি চাই নাম্বার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব, সেখানে ভ্যারিয়েবলের মান হিসেবে আমরা জমা রাখতে চাই 9, তাহলে এখানে এই ভ্যারিয়েবলটার মান হিসেবে আমরা জমা রাখতে চাই কত, 9, মানে এই লেখাটা তুমি এখানে লিখবে প্রোগ্রামে। ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময় আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এই যে ভ্যারিয়েবলের নাম দিচ্ছি, মানে এই যে এই নামটা দেওয়ার জন্য এই যে নামটা দিলাম, এটা কিসের উপর ভিত্তি করে দিলাম, এটার জন্য আমাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। নিয়মগুলো কি, খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা একটা দেখি এবং একটা একটা বোঝার চেষ্টা করি। প্রথমে ভেরিয়েবলের মধ্যে আগে এটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিই। এখানের মধ্যে আমি একটা লিখলাম মাই ভ্যারিয়েবল। কি লিখলাম, মাই ভ্যারিয়েবল। এখন এটা কি আদৌ ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে কিনা, কি হিসেবে, এই যে এখানের মধ্যে আমরা যে নাম দিব ভ্যারিয়েবলের, এই চলক হিসেবে এটা কাজ করবে কিনা। এখন এটার জন্য কিছু নিয়ম আছে। যেমন তোমার যদি এটাকে ভ্যারিয়েবল হিসেবে নাম দিতেই হয়, তাহলে হয় তুমি এখানে মাঝখানে যে খালি জায়গা আছে এটা রাখতে পারবে না, মানে একসাথে মাই ভ্যারিয়েবলটা লিখতে হবে। এখানে আবার আমি 0 দেই নাই, এখানের মধ্যে তুমি কি রাখতে পারবে না, খালি রাখতে পারবে না। অথবা এই দুই শব্দের মাঝখানে তোমাকে একটা নিচে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর। চলো আমরা এটা একটু বই থেকে বোঝার চেষ্টা করি। ভ্যারিয়েবলের নাম সব সময় একটি শব্দ হয়, তার মানে ভ্যারিয়েবল কয়টা শব্দ হতে পারে, একটি শব্দ। এখন তুমি যদি মাই ভ্যারিয়েবল মাঝখানে এই কোনো কিছু না দাও, গ্যাপ দাও, তাহলে এখানে কয়টা শব্দ হয়ে যাবে, 2টা। তাহলে 2টা শব্দ হতে পারবে না, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না। তবে আমরা চাইলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে তাদের একটি শব্দ হিসেবে ভ্যারিয়েবলের নাম দেওয়া যাবে। তাহলে আমরা যদি চাই প্রথমে কি করতে পারি, ওদের মাঝখানে স্পেসটা ডিলিট করে দিতে পারি, অথবা বাদ দিয়ে একসাথে লিখতে পারি। একসাথে লিখলে সেটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে। আবার চাইলে দুই শব্দের মধ্যে থাকা স্পেস বাদ দিয়ে তাদের মধ্যে একটি আন্ডারস্কোর চিহ্ন দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করতে পারি। অথবা আমরা চাইলে এখানে এইরকম একটা কি ব্যবহার করতে পারি, আন্ডারস্কোর। আমাদের যদি অতি প্রয়োজন হয় যে মাঝখানে স্পেসটা দেখা যেতে হবে, তাহলে আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। তাহলে আশা করছি তোমরা প্রথমটা বুঝতে পেরেছো। 2 নাম্বার আসো, ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড এর অথবা আন্ডারস্কোর হতে হবে। কি হতে হবে, আন্ডারস্কোর হতে হবে। তাহলে এখান থেকে আমরা 3টা বিষয় জানলাম। তোমাদেরকে একটু আগে বললাম যে এ থেকে জেড হইতে হবে, নাহলে ছোট হাতের এ থেকে জেড হইতে হবে, অথবা শুরুতে একটা আন্ডারস্কোর থাকতে হবে, অথবা কি থাকতে হবে, শুরুতে একটা আন্ডারস্কোর থাকতে হবে। প্রথম অক্ষর কোনো সংখ্যা 0 থেকে 9 অন্য কোনো প্রতীক যেমন স্টার এরপরে মাইনাস হতে পারবে না। তাহলে আরো কিছু বিষয় জানলাম যে প্রথম আমরা যে ভ্যারিয়েবলের নাম দিব, তাহলে এই যে নাম্বার, এটার সামনে আমরা চাইলে 9, 8 এই ধরনের কোনো সংখ্যা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, তখন এটা ভ্যারিয়েবল হিসেবে আসবে না। অথবা আমরা যদি চাই এখানে একটা স্টার দিতে চাচ্ছি, স্টারও দিতে পারবো না, কারণ এই প্রতীকগুলো ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে না। আমরা যদি এখানে একটা আন্ডারস্কোর দিই, তাহলে এটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হবে, কারণ শুরুতে ভ্যারিয়েবল থাকতে পারে।
শুরুতে কি থাকতে পারবে না? নাম্বার থাকতে পারবে না, অথবা স্টার মাইনাস চিহ্ন এগুলো থাকতে পারবে না। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলো যে কোনো সংখ্যা, যেমন 0 থেকে 9, এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তার মানে তুমি প্রথমে সংখ্যা ব্যবহার করতে পারবে না, কিন্তু তুমি মাঝখানে পরে চাইলে কি করতে পারবে? সংখ্যা ব্যবহার করতে পারবে। যেমন আমি চাচ্ছি যে নাম্বার, এটার সাথে আমি একটা 1 দিব, তাহলে 1 আমি দিতে পারবো, এখানে কোনো সমস্যা হবে না, এটা ভ্যারিয়েবল হিসেবে আসবে। তাহলে আমরা 2 নাম্বারটাও বুঝতে পারলাম। 3 নাম্বার, ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন, যেমন এই যে প্রতীকগুলো, এগুলো পরীক্ষা আসতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব সহকারে দেখবে, এমসিকিউতে আসবে। এই যে প্রতীকগুলা, এগুলো আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। @ ডলার চিহ্ন, পার্সেন্ট, এগুলো আমরা কি করতে পারবো না? ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। 4 নাম্বার, পাইথন একটি কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা। কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ভাষা বলার কারণটা আমরা একটু বুঝে নিই। ধরো আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে কোনো একটা অক্ষর দিতে চাচ্ছি, যেমন এ। এখানের মধ্যে যদি আমি এ দিই অথবা এই এটা দিই, দুটোটার উচ্চারণ কিন্তু একই, কিন্তু এখানে ভ্যারিয়েবল হিসেবে এই এটাকে আলাদা, এই এটাকে আলাদা হিসেবে গণনা করা হবে, কারণ পাইথন একটা কেস সেন্সিটিভ ভাষা এবং এটা প্রতিটা একই দেখা অক্ষরকে, ছোট হাতের বড় হাতের অক্ষরকে আলাদা আলাদা করে দেখে, এজন্য এটাকে বলা হয়েছে কেস সেন্সিটিভ ভাষা। তাই একই অক্ষর ছোট হাতের ও বড় হাতের হলে পাইথন তাদের দুটি ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করে। যেমন মাই ভ্যারিয়েবল একটা লিখা, যেমন মায়ের পাশে আন্ডারস্কোর আছে, এটা ভ্যারিয়েবল হবে, কিন্তু এখানের মধ্যে এমটা ছোট হাতের দিছে, তাহলে পাইথন এটাকে একটা ভ্যারিয়েবল, এটাকে আরেকটা ভ্যারিয়েবল হিসেবে ধরবে, দুটোটাকে একই ভ্যারিয়েবল ধরবে না। এর পরবর্তীতে 5 নম্বরে, একটু আগে আমরা কিছু বিষয় জানলাম, যে প্রিন্ট একটা ফাংশন দিলাম আমরা, প্রিন্ট, অথবা আরো আমরা জানি যে কিছু কিওয়ার্ড হয়, প্রতিটা ভাষার কি থাকে? নির্দিষ্ট কিওয়ার্ড, মানে মূল শব্দ থাকে যেগুলো সংরক্ষিত থাকে। এইরকম পাইথনে 35টা শব্দ আছে সংরক্ষিত। এই 35টা শব্দকে তুমি কখনো ভ্যারিয়েবল হিসেবে নামকরণ করতে পারবা না। এই 35টার মধ্যে কিছু তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলোর যদি আমরা দেখিনি। যেমন এখানে বলেছে কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ। আমরা ভ্যারিয়েবলের নাম, ফাংশনের নাম বা অন্য কোনো শনাক্তকারী হিসেবে কিওয়ার্ড ব্যবহার করতে পারি না। যেমন পাইথনের মধ্যে কয়টি? 35টি কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে। পাইথন 3.10, এটা হলো যে পাইথনের এই আমরা যে একটা ভার্সন দেখলাম একটু আগে, সেগুলা, এর মধ্যে 35টা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ আছে। সেগুলো হলো কি? ফলস, ট্রুথ, নান, এন্ড, অ্যাজ, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, ইফ, ইলস। এখান থেকে এগুলো তোমাদেরকে সবগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় যে কোনোটা আসতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। এই সেম 1 থেকে 5 পর্যন্ত যে আমরা পড়লাম, এটাকে এখানে ঘর হিসেবে দেওয়া হয়েছে। যেমন মাই ভেরিয়েবল, এই লেখাটাকে আমরা কি ভেরিয়েবল হিসেবে দিতে পারবো? উত্তর হলো না, কারণ মাঝখানে স্পেস আছে, স্পেস থাকলে সেটা দেওয়া যাবে না। হয় স্পেসটাকে একসাথে এনে দিতে হবে, যেমন এরকম, অথবা মাঝখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এরপরে ন্যাশনাল আইডি, মাঝখানে গ্যাপ আছে, তাহলে এটা দিতে পারবো না, হয় মাঝখানে আন্ডারস্কোর, না হলে একসাথে আনতে হবে, নাহলে আন্ডারস্কোর দিতে হবে। দিস ইজ ভেরিয়েবল ইজ স্কুল, দিস ভেরিয়েবল ইজ স্কুল, এখানে মাঝখানে গ্যাপ আছে, তাহলে এটা ভেরিয়েবল হিসেবে আসবে না, হয় মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে, নাহলে একসাথে লিখতে হবে। এরপরে দেখো এই যে প্রতীকগুলা, এই প্রতীকগুলা কি ব্যবহার করা যাবে না, ভ্যারিয়েবলের মধ্যে এগুলা ব্যবহার করা যাবে না। হয় তুমি নাম্বার ব্যবহার করতে পারো 1 2 3 4, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারো। প্রথমে শুরুতে 9, এটা একটা সংখ্যা, তাহলে সংখ্যা প্রথমে আসবে না, হয় শেষে বা মাঝখানে দিতে পারো। ডলারের চিহ্ন, এই ধরনের প্রতীক ভ্যারিয়েবল হিসেবে আসবে না। @ ভ্যারিয়েবল হিসেবে আসবে না। প্রিন্ট, এটা কিন্তু একটা ফাংশন, যেমন তুমি শুধু প্রিন্ট দিয়ে কোনো ভ্যারিয়েবল দিতে পারবা না, হয় তোমাকে মাই প্রিন্ট বা print1 বা print2 এই ধরনের নাম দিয়ে ভ্যারিয়েবল দিতে হবে। কি বলেছে দেখো, কিওয়ার্ডকে ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে প্রিন্টও একটা কি কিওয়ার্ড, এটা কিন্তু এখানে নাই, তাও তোমরা এক্সট্রা করে এখান থেকে শিখে নিবে। প্রিন্ট, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এটা একটা ফাংশন, মানে কিওয়ার্ড। এটা হয় তুমি মাই প্রিন্ট হিসেবে দেখবে, অথবা print1 হিসেবে লিখতে পারো। প্রথমে এখানে বলেছে ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা। আমরা ভ্যারিয়েবলের মধ্যে এই যে আমরা একটু আগে শিখলাম যে ভ্যারিয়েবল, এই যে এইচ লেখাটা, এটা কি এ থেকে জেড পর্যন্ত পড়ে না? এর সাথে এটা কি কোনো কিওয়ার্ড? উত্তর হলো না, এটা কোনো কিওয়ার্ড না। তাহলে কিওয়ার্ড না হলে এটা নিশ্চয়ই কি হবে? ভ্যারিয়েবল হবে। এই যে ভ্যারিয়েবলের পাশে যে লেখাটা থাকে, এটাকে বলা হয় ভ্যালু। কি বলে? ভ্যালু, অথবা ডেটা বলে। কি বলে? ডেটা বলে। তাহলে এখানে যা আছে 25, এটা একটা ডেটা। এই যে ডেটা, এটা ভিন্ন ধরনের হতে পারে।
তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটা আলাদা আলাদা করে শিখতে হবে কোনটা কি, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে এখন আলোচনা করব। ভ্যারিয়েবলের মধ্যে ডেটা জমা করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করি। কি ব্যবহার করি, মানে আমরা যে কোনো ডেটা সংরক্ষণ করার জন্য ভ্যারিয়েবলের পাশে, এটা একটা ভ্যারিয়েবল, এই যে একটা কি ভ্যারিয়েবল, এইজ হতে পারে, তুমি যা তা দিতে পারো, কিন্তু ওই যে নিয়মগুলো আছে নিয়ম মেনে দিলেই হবে ভ্যারিয়েবল। এর পাশে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, এটা হলো যে কত 25, এটা একটা ভ্যালু অথবা ডেটা বলে এটাকে, একে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। এই যে এটার একটা মান দিলাম, মানে এই যে ভ্যারিয়েবলের একটা মান দিলাম, এটাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। ধরি আমাদের একটি ভ্যারিয়েবল আছে, সেটা হলো এইজ, আমরা ধরে নিলাম এই এইজটা আমাদের ভ্যারিয়েবল। এখন এইজ এর মান যদি 25 রাখতে চাই, তাহলে প্রোগ্রামে আমরা লিখব কি, এইজ ইকুয়াল কত 25, মানে আমরা এই যে এইজ এটা একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মান রাখতে চাচ্ছি 25। তাই আমরা দেখো এখানে পাশেই পাইথন প্রোগ্রামটি দেওয়া আছে, এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইজ ইকুয়াল কত 25, কি আছে 25। এখন এই মানটি যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট করতে হলে আমাদের একটা ফাংশন আনতে হবে, সেটা কি ফাংশন, প্রিন্ট ফাংশন। কি ফাংশন, প্রিন্ট ফাংশন, এটা আমরা একটু আগেই শিখেছি প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন দিয়ে আমাদেরকে নিশ্চয়ই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আমাদেরকে লিখতে হবে। দেখো এখানে লিখলো, লেখার পর আমরা যা প্রিন্ট করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, যে মানটা প্রিন্ট করতে চাচ্ছি, প্রিন্ট লিখে আমরা রান অপশানে ক্লিক করলে, এখানে দেখো রান অপশানে ক্লিক করলে আমাদের এখানে ভ্যালুটা চলে আসবে। তাহলে এই যে এইজের মান কত বা এইজের ডেটা কত দেওয়া আছে 25, তাহলে এখানে কি 25টা রান হয়ে যাবে অথবা প্রিন্ট হয়ে যাবে। এবার আমরা যদি পাশের প্রোগ্রামটি লিখে রান করি, তাহলে এই যে প্রোগ্রামটা আছে এটা লিখে যদি রান করি, তাহলে আমাদেরকে কত দেখাবে, 25 দেখাবে। এইজ ইকুয়াল 25, প্রিন্ট এইজ করলাম। আবার পুরো প্রোগ্রামে একটি ভ্যারিয়েবলের মান একাধিকবার পরিবর্তন করা সম্ভব। ভ্যারিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে আগের মান মুছে যায় ও সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা থাকে। এখন দেখো এখানের মধ্যে আমরা আরেকটা প্রোগ্রাম দেখব, ওই যে কিভাবে ভেরিয়েবলের নাম একই থাকলো সেটা বারবার রান করা যায়, সেটা যদি আমরা একটু দেখি। প্রথমে দেখো এখানের মধ্যে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবলটা কি ভ্যালু আন্ডারস্কোর নাও, তাহলে আমরা যে কোনো ইংলিশ ওয়ার্ড দিয়ে সেটা ক্রিয়েট করতে পারি, এবং সেটার আমরা ভ্যালু দিলাম কত, সেটার ভ্যালু দিলাম আমরা 1, এবং আমি ওকে পরে বললাম যে প্রিন্ট করো ভ্যালু আন্ডারস্কোর 1। তাহলে এই লেখাটা যদি আমরা এখানে প্রিন্ট করি, তাহলে আমাদের এখানে উত্তর কত আসবে, নিশ্চয়ই 1 আসবে। কত আসবে, 1 আসবে, কারণ আমরা কি বললাম, ভ্যালু নাওকে প্রিন্ট করতে বললাম, এবং ভ্যালু নাওয়ের ভ্যারিয়েবল ভ্যালু নাওয়ের এখানে ভ্যালু বা ডেটা কত ছিল, ডেটা ছিল 1, তাহলে কি প্রিন্ট হবে, 1টা প্রিন্ট হবে। এরপরে ভ্যালু আন্ডারস্কোর নাও, এবার এটার মান ধরেছি কত 2, তাহলে আমরা যদি 2 লিখে এরপরে এটা প্রিন্ট করতে বলি, তাহলে এরপরে কত প্রিন্ট হবে, নিশ্চয়ই 2 প্রিন্ট হবে। এরপরে আবার 3 প্রিন্ট করতে বললাম, তাহলে কত প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, অনেকটা এ ধরনের। এরপরে দেখো লক্ষ্য করি উপরের প্রোগ্রামে এই ভ্যারিয়েবল ভ্যালু আন্ডারস্কোর নাওকে আমরা বারবার প্রিন্ট করেছি, কিন্তু এক এক সময় ভ্যারিয়েবলের ভেতর জমা থাকা ডেটা ভিন্ন ছিল, তাই প্রিন্ট করার পর ভিন্ন মান পেয়েছি। কারণ আমাদের এখানে মানগুলো ভিন্ন ছিল, মানে ভ্যালু ভিন্ন ছিল, তাই আমরা প্রিন্ট করার পর ভ্যালুটা ভিন্ন পেয়েছি। ডেটা টাইপ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা জানি ডেটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার প্রসেসরকে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যা, বর্ণ শব্দ, বুলিয়ান বা লজিক্যাল ডেটা ইত্যাদি নিয়ে কাজ করতে হয়। তাহলে এই যে আমরা এখানের মধ্যে সবসময় কি 1-2 হবে, উত্তর হলো না, 1.2ও হতে পারে যেটা ভগ্নাংশ, আর এটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, লিখা হতে পারে, যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি, এরপরে এখানে হতে পারে সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই যে অনেক লিখা এখানে হতে পারে। ডেটা টাইপ বলতে সাধারণত কোনো ডেটা কম্পিউটার মেমোরিতে কি পরিমাণ মেমোরি বা বিট বা বাইট দখল করে তা নির্ণয় করা এবং প্রসেসর কিভাবে ডেটাকে প্রসেস করে তা ব্যাখ্যা করাকে বোঝায়। তাহলে ডেটা টাইপ কি সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। পাইথন প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে। পাইথন প্রোগ্রামে যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ রয়েছে সেগুলো কি কি, হয় ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, শব্দ হতে পারে, লেখা হতে পারে, এগুলো আমরা ধারাবাহিকভাবে এখন দেখব। নিচে কিছু ডেটা টাইপ উল্লেখ করা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমাদের খুবই ভালো করে মাথায় রাখতে হবে। এর আগে তোমাদেরকে বলে রাখছি, তোমাদের যাদেরই দাগানো বই প্রয়োজন, মানে দেখো এখানের মধ্যে পুরো টপিকগুলো যেসব বিষয়গুলো পরীক্ষা আসে শুধু ওইগুলোকে মাথায় রেখে তোমাদের জন্য তোমাদের এসএসসি সবগুলো বই সাজানো হয়েছে। তোমরা যদি চাও বইগুলো আমাদের কাছ থেকে কথা বলে নিতে পারো, আমরা খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি। ক নাম্বার দেখো ইন্ট, INT। এই ইন্ট ডেটা টাইপটা তুমি কখন ব্যবহার করবা, INT ইন্টটা
যখন তোমার এখানে ভ্যালু পূর্ণ সংখ্যা হবে, যেমন একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা কোন ধরনের ডেটা টাইপ? এটা হলো ইন্ট বা ইন্টিজার ডেটা টাইপ। কি? ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টিজার নাম্বার বলে। কি বলে? ইন্টিজার নাম্বার। এবং এটাকে ছোট করে কিওয়ার্ড হিসেবে আমরা ইন্ট ব্যবহার করি। তাই ভ্যারিয়েবলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে কি বলবো? ইন্ট বলবো। যেমন এই দেখো এখানে ভ্যারিয়েবল দিয়ে 5 দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বা ইন্ট ডেটা টাইপ। কি ডেটা টাইপ? ইন্ট। এখানে ইন্ট হলো ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। ইন্ট হলো কি? ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। এখন একটি উদাহরণ দেওয়া হলো, এমন একটি উদাহরণ দেওয়া হলো। উদাহরণ কি দিয়েছে দেখো, এখানের মধ্যে প্রথমে একটা ভ্যারিয়েবল লিখেছে, এরপরে পাশে একটা মান দিয়েছে। এই মানটা কি? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলে কি হয়? ইন্ট হয় বা ইন্টিজার হয়। খ নম্বর দেখো, ফ্লোট। এই ভ্যারিয়েবলে আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা জমা রাখতে পারি। তাহলে ফ্লোটে আমরা কি রাখি? ভগ্নাংশ। যেমন এটা 5, এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 5.5 হলে তখন তো ভগ্নাংশ, তখন তো আর ইন্টিজার ধরবে না। তখন কি হবে? তখন সেটা ফ্লোট হয়ে যাবে। এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বারও বলে। কি বলে? ফ্লোটিং নাম্বার। তাই ভ্যারিয়েবলে ভগ্নাংশ সংখ্যা জমা রাখলে তার ডেটা টাইপকে কি বলে? ফ্লোট বলে। ভগ্নাংশযুক্ত হলে ফ্লোট। যেমন এইচ, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এবং এর পাশে একটা ভ্যালু নিলাম। ভ্যালু কত? 45.50। নিশ্চয়ই এটা একটা ভগ্নাংশ সংখ্যা, কারণ পাশে পয়েন্ট আকারে আসছে পাশে। তাহলে এটা কি হবে? এটা ফ্লোট ডেটা টাইপ হবে। কি হবে? ফ্লোট ডেটা টাইপ। এরপরে স্টার, STR ভ্যারিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয়, মানে আমরা লিখা জাতীয় রাখতে চাচ্ছি, যেমন আমি বাংলাদেশকে ভালোবাসি, এরপর নোমান স্যার, অথবা সাবস্ক্রাইব মাই চ্যানেল, এই ধরনের লিখা বা যে কোনো লিখা হতে পারে। এই লিখাগুলো যদি জমা রাখতে চাই, এটাকে আমরা কোথায় জমা রাখতে পারি? স্ট্রিংয়ে জমা রাখতে পারি। কি? এই STR, এটার ফুল মিনিং হলো স্ট্রিং। আর এই ধরনের তথ্য স্টার ডেটা টাইপের অন্তর্ভুক্ত। স্টার ডেটা টাইপের অন্তর্ভুক্ত। এখানে স্টার হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া আছে, ভালো করে দেখবে। এই বইটা যদিও দাগানো নেই, তাও আমি চেষ্টা করছি যেগুলো গুরুত্বপূর্ণ বলে দেওয়ার জন্য। তোমাদের দাগানো বই প্রয়োজন হলে আমাদের সাথে কথা বলে নিতে পারো। খুবই সুন্দর করে দাগানো আছে, যেগুলো হুবহু পরীক্ষায় আসে। তোমরা এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্ট্রিং ভ্যারিয়েবলে যে টেক্সট রাখতে চাই তা সিঙ্গেল কোটেশন এর মধ্যে জমা রাখবো। কি? সিঙ্গেল কোটেশন। তাহলে মানে আমরা স্ট্রিং এ যা জমা রাখতে চাই তা আমরা কি ব্যবহার করব? সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। এরপরে দেখো এখানের মধ্যে আরেকটা একটা কি, এখানে ভ্যারিয়েবল বিও একটা ভ্যারিয়েবল, এবং এটা দিয়ে আমরা একটা ভ্যালু নিয়েছি, ভ্যালু কি? সি। এবং এখানে ভ্যালু আরেকটা নিয়েছি, দিস ইজ এ স্ট্রিং ভ্যারিয়েবল। তাহলে আমরা এখানে কিছু লিখা নিলাম, এই লিখাগুলো আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। প্রথমে আমরা দেখেছি সিঙ্গেল কোটেশন। এরপর ঘ নম্বর দেখো, এটা হলো ভোল। ভোল হলো বুলিয়ানের সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? বুলিয়ানের। বুলিয়ান কখন হবে? যখন তোমার দুইটা প্রশ্ন চলে আসবে, কি হ্যাঁ এটা হবে কি হবে না, মানে উত্তরটা সত্য নাকি মিথ্যা। সত্য মিথ্যা আসলে যখন কোনো ধরনের নির্দেশনা আসবে, কি সত্য হতে পারে না মিথ্যা হতে পারে, তখন আসবে কি? ভোল, এই ডেটা টাইপটা আসবে। কোনো ভ্যারিয়েবলে যদি সত্য, ট্রুথ, মিথ্যা, ফলস কে ডেটা হিসেবে জমা রাখতে হয়, তাহলে সেটা হবে বুলিয়ান ডেটা। কি হবে? বুলিয়ান, যেটাকে আমরা ভোল ডেটা হিসেবে ধরি। এখানে দুটি মাত্র তথ্য রাখা যায়, একটা ট্রুথ, একটা ফলস। এমন এটার উদাহরণ ইকুয়াল ট্রুথ অথবা ফলস। এরপর দেখো পাইথন। পাইথন প্রোগ্রামে ইন্টিজার, ফ্লোট, স্টার, বোল ছাড়াও আরো অনেকগুলো ডেটা টাইপ আছে যা আমরা জানি না। আমাদের প্রয়োজন হলে সেগুলো ধারাবাহিকভাবে আমরা এখান থেকে শিখে নিব। যদি কখনো প্রোগ্রাম লেখার সময় প্রয়োজন হয়, আমরা সেগুলো সম্পর্কে তখন জানতে পারবো। ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি সেটা জমা হয় কম্পিউটার মেমোরিতে। তাহলে আমরা যে ডেটাগুলো জমা রাখি এগুলো কোথায় জমা হয়? মেমোরিতে। তাই যখন আমরা প্রোগ্রামের মধ্যে কোথাও ভ্যারিয়েবল ব্যবহার করব, কম্পিউটার মেমোরিতে জমা থাকা ভ্যারিয়েবলটির মান তখন প্রোগ্রামে ব্যবহার হবে। কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ কোনটি সেটি সহজে বের করা যায় টাইপের মাধ্যমে, মানে কোন টাইপ সেটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে এটা কোন ধরনের ডেটা। আমরা যদি একটি ভ্যারিয়েবলকে টাইপ ফাংশনের ভিতরে রেখে প্রিন্ট করি, তাহলে ওই ভ্যারিয়েবলের ডেটা টাইপ পেয়ে যাব। যেমন নিচের প্রোগ্রামটি যদি রান করি, আমরা এখানে একটা প্রোগ্রাম দেখব এখন, টেস্ট ভ্যারিয়েবল। এখানে কিন্তু কত দেওয়া আছে? 73.07। নিঃসন্দেহে আমরা এটাকে জানি কি এটা একটা ফ্লোটিং নাম্বার, কারণ ভগ্নাংশ, মানে এটাকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ। এখন প্রিন্ট করতে বলছে, আমাদের টেস্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে বলছে এবং প্রিন্টের সময় টাইপ দিচ্ছে, আমরা টাইপ হলো টেস্ট ভ্যারিয়েবল। তো এখন এটা কোন টাইপ সেটা আমরা জানি যে এটা একটা হলো যে ফ্লোয়েন্ট টাইপ। আমরা দেখতেছি এটা একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ হলে এটা কোন ডেটা টাইপ হয়? এটা একটা ফ্লোট ডেটা টাইপ বা ফ্লোটিং নাম্বার বলে বা ভগ্নাংশ নাম্বার বলে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি টাইপের মাধ্যমে যে এটা কোন টাইপ।
এর পরবর্তীতে কি বলছে আমরা একটু যদি দেখে নিই। অর্থাৎ আমরা বুঝতে পারলাম টেস্ট ভেরিয়েবল নামক ভেরিয়েবলের কাছে জমা করা তথ্য 73.07 এবং এটি একটি ফ্লোট ডাটা টাইপের অন্তর্ভুক্ত ভেরিয়েবল। তাহলে এটা আমরা তো জানি এবং গত পর্ব এটা নিয়ে আমরা বিস্তারিত পড়েছি। প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমন সময় আসতে পারে যখন কোনো ভেরিয়েবল ডাটা টাইপ পরিবর্তন করতে হয়। তার মানে এই ফ্লোটিং ডাটাকে তোমার কোনো সময় প্রয়োজন হবে যে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া, আবার কোনো সময় প্রয়োজন হবে এটাকে স্ট্রিং নাম্বারে নিয়ে যাওয়া। তো এইভাবে করে পরিবর্তন করতে হয়। পরিবর্তনগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখব এবং এই পরিবর্তন করাকেই বলা হয় টাইপ কাস্টিং। কি বলে? কাস্টিং বলে আর অথবা সুনির্দিষ্ট করতে হয়, এটি কাস্টিং এর মাধ্যমে করা যেতে পারে। তাহলে এই যে চেঞ্জ করার বিষয়টা এটা কিভাবে করে? টাইপ কাস্টিং বা কাস্টিং এর মাধ্যমে করে। পাইথনে কাস্টিং কনস্ট্রাক্টর ফাংশন ব্যবহার করে তা করা হয়। এরপরে তাহলে আমরা এখান থেকে দেখছি যে এটা ব্যবহার করে এখানে এই বিষয়টা করা হয়। কিভাবে করে আমরা একটু করে দেখে নিই। নিচের 3টি গুরুত্বপূর্ণ টাইপ কাস্টিং ফাংশন উল্লেখ করা হলো। প্রথমে ইন্টিজার, আমরা জানি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা ফ্লোটিং এ কাস্টিং করতে পারি অথবা স্ট্রিং এ করতে পারি অথবা পূর্ণ সংখ্যা তৈরি করতে পারি। এরপরে হলো যে ফ্লোটকে আমরা কিভাবে স্ট্রিং এ, ফ্লোট বা পূর্ণ সংখ্যায়, ভগ্নাংশ সংখ্যায় তৈরি করতে পারি, মানে একটাকে অন্য ধাপে নিয়ে যাওয়া। এরপর হলো যে স্ট্রিং এর মধ্যে বিভিন্ন ধরনের ডেটা থেকে স্ট্রিং তৈরি করে। এরপর নিচে যদি আমরা এর কিছু উদাহরণগুলো দেখি, উদাহরণ লক্ষ্য করো। x ইকুয়াল কত দেওয়া আছে? ইন্টিজার নাম্বার 1, তাহলে x এর মান হবে কত? 1। এরপরে y ইকুয়াল ইন্টিজার 2.8, তাহলে এখানে 2.8 দেওয়া আছে, কিন্তু ইন্টিজার নাম্বার কি কখনো ভগ্নাংশ হয় না। তাহলে এখানে 0.8টাকে ওরা কখনো ধরবে না। ইন্টিজার নাম্বারে 0.8টাকে কি করবে না? ধরবে না। ওরা শুধু 2কে ধরবে, মানে পূর্ণ যে সংখ্যা আছে শুধু ওইটাকেই ধরবে। এরপর z এর মধ্যে দেখো, z এ এখানে 3 আছে, তো 3কে এখানে কি ধরবে? 3 পূর্ণ সংখ্যা ধরবে। এটা y নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসতে পারে পরীক্ষায়, ভালো করে দেখবে। এই yটা 2.8 থাকা সত্ত্বেও এটা ইন্টিজার নাম্বার, তাই এখানে কি ধরেছে? 2ই ধরেছে, কারণ এটা পূর্ণ সংখ্যা। এরপর দেখো ফ্লোটিং নাম্বারের মধ্যে x ইকুয়াল ফ্লোট 1, তাহলে এটা 1 হলেও যদি ফ্লোটিং নাম্বার দেওয়া থাকে তাহলে এটাকে ধরবে কি? 1.0, কারণ ভগ্নাংশ নিয়েই ধরতে হবে। এরপর হলো যে ফ্লোট দিয়ে y এর মধ্যে 2.8 আছে, তাহলে এটা 2.8ই ধরবে, কারণ এটা ফ্লোটিং নাম্বার, ভগ্নাংশ। g এর মধ্যে আছে ফ্লোট 3, তাহলে এখানে ধরবো কত? 3.0, কারণ এটাকে ভগ্নাংশ নিয়ে ধরতে হবে। w তে আছে দেখো ফ্লোট 4.2, তাহলে এখানে w তে ধরবে 4.2ই এখানে ধরবে। স্ট্রিং এর মধ্যে যা আছে তাই থাকবে। এরপর হলো যে এখানে স্ট্রিং দিয়ে 2 দেওয়া আছে, তাহলে 2ই ধরবে। এখানে 3.0 দেওয়া আছে, তাহলে 3.0ই ধরবে। আশা করি এটা বুঝতে পারছো। এখানের মধ্যে তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো যে এই xটা এবং এখানে yটা, এই দুইটা হলো বেশি গুরুত্বপূর্ণ। প্রোগ্রামে ডেটা ইনপুট নেওয়া। আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারীর নিকট থেকে ডেটা ইনপুট নিতে চাই তাহলে কি করব? ইনপুট ব্যবহার করে এই কাজটি করা খুবই সহজ। মানে আমরা যদি কোনো কিছু মান নিতে চাই তাহলে আমাদেরকে নিঃসন্দেহে এখানে ইনপুট ব্যবহার করতে হবে। প্রোগ্রাম নির্বাহ করার সময় যখন ইনপুট ফাংশন আসে, তাহলে ইনপুট একটা কি? এটা একটা ফাংশন বা কিওয়ার্ড, তাহলে এটা হলো যে একটা মূল শব্দ। তখন প্রোগ্রামে এক্সিকিউশন বন্ধ করে দেয় এবং ব্যবহারকারী কিছু ইনপুট দিলে তখন তা আবার চলতে থাকে। আমরা যদি নিচের মতো লিখি, তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে তুমি যখন কোনো প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট কোনো মান ইনপুট দিবে তখন ওই প্রোগ্রামটা সচল থাকবে, যদি না দাও তাহলে ওই প্রোগ্রামটা রান হবে না। টেস্ট ইনপুট একটা এখানে ভ্যারিয়েবল দিল এবং ইনপুট দিল, ইনপুট দিয়ে এখানে এই ইনপুটের ভিতর তুমি যা লিখবে তাই এখানে তোমাকে প্রদর্শন করাবে। তাহলে দেখো এখানে বলছে, তাহলে টেস্ট ইনপুট ভ্যারিয়েবল আমাদের নিকট থেকে একটি ইনপুট গ্রহণ করবে। এই যে টেস্ট ভ্যারিয়েবল নিঃসন্দেহে এখানে ইনপুট একটা নির্দিষ্ট মান গ্রহণ করবে। তবে ইনপুট প্রোগ্রামের ভিতর ইনপুট হিসেবে কোনো সংখ্যা, অক্ষর ইত্যাদি যেটাই গ্রহণ করুক না কেন সেটাকে স্ট্রিং ডেটা টাইপে গ্রহণ করবে। তাহলে এর ভিতর ইনপুটের ভিতর যাই থাকুক না কেন, সেটা হয় সংখ্যা হোক, অক্ষর হোক, যে ধরনেরই গ্রহণ করুক না কেন সেটাকে কোন ডেটা টাইপ দিতে হবে? স্ট্রিং ডেটা টাইপ দিতে হবে। যেমন ধরে নাও এখানের মধ্যে একটা আছে, এখানের মধ্যে দেওয়া আছে টেস্ট ইনপুট, এটা একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা ইনপুট ফাংশনটি দিলাম। দেওয়ার পর এখানের মধ্যে আমরা কি লিখছি? এখানের মধ্যে আমরা প্রিন্ট করতে বলতেছি টেস্ট ইনপুট, যে মানটা থাকবে নিঃসন্দেহে সেটাই প্রিন্ট হবে এবং প্রিন্ট টাইপ হলো যে কি? টেস্ট ইনপুট। এরপর আমরা যদি একটু করে দেখি এই প্রোগ্রামে আউটপুট তাহলে কি হবে? তুমি যা ইনপুট দিবে সেটাই কিন্তু আউটপুট হিসেবে প্রিন্ট হবে। মানে এখানে ইনপুটে কিন্তু আমরা এখনো কিছু দিই নাই, তাহলে না দিলে আউটপুটে কিছু বা প্রিন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু খেয়াল করে দেখো, তুমি কোনো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ ইনপুট দিলেও সেটা ডেটা টাইপ হিসেবে স্ট্রিং প্রিন্ট হচ্ছে।
মানে তুমি এখানে ইনপুটের ভিতর যাই দিবে না কেন, সংখ্যা দাও যেটাই দাও, সেটা স্ট্রিং ডেটা টাইপ হিসেবেই আসবে। অর্থাৎ তুমি যে তথ্যই জমা দাও, ইনপুট তথ্যটিকে একটি স্ট্রিং হিসেবে গ্রহণ করবে। কি হিসেবে? স্ট্রিং হিসেবে। কিন্তু তুমি যদি চাও ইনপুটটি যেন স্ট্রিং হিসেবে জমা না হয়ে ইন্টিজার বা ফ্লোট ডাটা হিসেবে জমা হয়, তাহলে তোমাকে তথ্যটি ওই নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করতে হবে। নিচের মতো প্রোগ্রাম করে আমরা যখন কোনো তথ্য ইনপুট নিচ্ছি, ইনপুট ফাংশনকে সরাসরি ইন্টিজার ডেটা টাইপে রূপান্তর করা যাবে। মানে আমরা যদি চাই যে এটাকে স্ট্রিংয়ে না আসুক, এটা ইন্টিজার নাম্বারে আসুক বা পূর্ণ সংখ্যায় আসুক, তখন আমাদের টেস্ট ভেরিয়েবলের ইনপুটের আগে আমাদেরকে কি লিখতে হবে? ডেটা টাইপটা লিখতে হবে, যে ইন্টিজার ডেটা টাইপ সেটা আমাদেরকে লিখতে হবে। এরপরে ইনপুট দিয়ে বক্স থাকবে, এই বক্সের মধ্যেই মূলত আমরা কোডগুলো করব যেগুলো প্রয়োজন। এরপরে প্রিন্ট দিতে বলছি, যে টেস্ট ইনপুটকে প্রিন্ট দেওয়ার জন্য, এবং প্রিন্ট টাইপ হলো যে কি টেস্ট ইনপুট, আমাদেরকে প্রিন্ট দিতে হবে। প্রোগ্রামটি রান করার পর খেয়াল করে দেখো, ইন্টিজার ইনপুট লেখার কারণে, মানে এই যে তুমি এই লেখাটা লিখলে, এটার কারণে টেস্ট ইনপুট ভ্যারিয়েবলটি, মানে এখানে যে টেস্ট ইনপুট ভ্যারিয়েবল যেটা আছে, এটা কিন্তু পুরোটাকে না নিয়ে শুধু ইন্টিজার যে অংশটা সেটাই রূপান্তরিত হয়ে যাবে। আবার আমরা চাইলে একটি তথ্য ইনপুট নেওয়ার সময় নির্দিষ্ট কমেন্ট বা নির্দেশনা দিতে পারি। সেই জন্য ইনপুটের ভিতর আমরা কি ব্যবহার করব? কোটেশন ব্যবহার করব বা কমান্ড লিখতে পারি। আমরা যদি লিখি, মানে এই যে ইনপুট আছে এটার ভিতর আমরা যে কোনো কমান্ড লিখতে পারি, যে এই কাজটা করো, এটা করতে হবে। এরকম যদি আমরা একটু করে দেখিনি, একটা উদাহরণ এখানে আছে 120 পৃষ্ঠায়। টেস্ট ইনপুট দিলাম, ইনপুট দিয়ে আমরা লিখছি এখানে প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট। এরপর আমরা লিখছি প্রিন্ট টেস্ট ইনপুট। এই ভ্যারিয়েবলের আনসারটাকে আমাদের প্রিন্ট করতে বলছে, প্রিন্ট টাইপ টেস্ট ইনপুট। তাহলে প্রোগ্রামটি রান করার পর প্রথমে আমাদের কাছে একটি ইনপুট কমান্ড প্রদর্শন করবে, যেমন প্রোভাইড এ সেন্টেন্স অ্যাজ অ্যান ইনপুট। এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি। এজন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট এর মধ্যে কোটেশনের ভিতর লিখব এবং তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখে দিব। এরপর দেখো, এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি, মানে এর আগে পরে আমরা চাচ্ছি যে আরও কিছু প্রিন্ট করতে পারি। এখানের যে অংশটা আছে এটা হয়তো একটু বুঝতে তোমাদের কষ্ট হবে, কারণ এটা পরবর্তী টপিকের সাথে মিল করা। এখন আপাতত করে একটু করে দেখে নাও, পরবর্তী টপিকগুলো যখন আমরা ধারাবাহিকভাবে পড়বো তখন দেখবে যে এই অংশটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আপাতত আমরা একটু পড়ে নিই, কিছুটা বোঝার চেষ্টা করবো, যতটুকু তোমাদের বুঝতে সুবিধা হয় অতটুকুই বুঝে নাও। পরবর্তী টপিকগুলো পড়লে দেখবে যে এখানে আহামরি কঠিন কিছু নেই, এটা তোমরা অনায়াসেই পারছো, এখন হয়তো কষ্ট হবে। এখন আমরা যদি চাই আমাদের ইনপুট নেওয়া তথ্য প্রিন্ট করার আগে ও পরে আরও শব্দ বা বাক্য প্রিন্ট করতে পারি, মানে এক্সট্রা করে আমরা আরও কিছু তথ্য এখানে অ্যাড করে প্রিন্ট করতে চাচ্ছি। এই জন্য যে শব্দ বা বাক্য প্রিন্ট করতে চাই সেটি প্রিন্ট এর মধ্যে কোটেশনের ভিতর লিখতে হবে, যেমন এই একটা কোটেশন, এই একটা কোটেশন। মানে আমরা এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা নির্দিষ্ট কোনো লেখা দিয়ে প্রিন্ট করতে চাচ্ছি, এবং তারপর কমা চিহ্ন দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। এরপরে দেখো, এই যে এটা প্রিন্ট করতে চাচ্ছে, এটার পর আমাদেরকে কমা দিয়ে যে ভ্যারিয়েবলটা আছে, এখানে যে ভ্যারিয়েবলটা ছিল এটার নামটা আমাদের লিখতে হবে। কেন এবং কিভাবে করে লিখতে হবে সেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে দেখব। এখানে খেয়াল করে দেখো যে প্রিন্ট ব্র্যাকেট এর মধ্যে যখন আমরা টেক্সট প্রিন্ট করছি তখন সেটি কোটেশন একক উদ্ধৃত ভিতর লিখছি, আর যখন আমরা একটা ভ্যারিয়েবল প্রিন্ট করছি সেটাকে কোনো একক উদ্ধৃতের মধ্যে না রেখে সরাসরি ভ্যারিয়েবলের নাম দিয়ে দিচ্ছি। গাণিতিক অপারেশন অথবা অ্যারিথমেটিক অপারেশন, আমরা গাণিতিক অপারেশন যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ করতে সহজে নিচের অপারেটরগুলো ব্যবহার করতে পারি। অপারেটরের মধ্যে এখানে কি আছে? প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এরপর হলো ভাগশেষ। এরপর এগুলার কাজ কি এবং এগুলাকে কি নামে ডাকা হয় সেগুলো আমাদের একটু করে জানতে হবে। যেমন ধরো প্রথমে আছে প্লাস, এটাকে আমরা এডিশন বলি, এটাকে এডিশন অপারেটর বলে বা অনেকে অ্যাড হিসেবেও লিখে। এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির দুপাশে থাকা দুটি ভ্যারিয়েবল যোগ করে বের করা যায়। তাহলে কোনো যদি আমরা যোগ করতে চাই বা কোনো কিছু যদি আমরা যোগ করতে চাই তখন আমাদেরকে এই অপারেটরটা ব্যবহার করতে হবে। মানে আমরা দুইটা ভ্যারিয়েবলকে চাচ্ছি যে একসাথে যোগ করে একটা নতুন মান বের করতে। সাবট্রাকশন হলো যে বিয়োগ করা, এই অপারেটরের কাজ হলো দুইটা ভ্যারিয়েবলকে কি করা? বিয়োগ করা। গুণ, দেখো গুণ চিহ্ন আমরা নর্মালি যেভাবে শিখি কিন্তু কম্পিউটারের মধ্যে এভাবে কাজ করে না, এখানে হলো যে স্টার চিহ্নকে কি ধরা হয়? গুণ ধরা হয়।
মাল্টিপ্লিকেশন অপারেটর, এই অপারেটর ব্যবহার করে দুই পাশে থাকা দুটি ভ্যারিয়েবলকে কি করা যায়, গুণ করে বের করা যায়। এরপরে হলো যে ভাগ, ডিভিশন অপারেটর বলে এটিকে। এই ভাগের মাধ্যমে আমরা কি করি, বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবল দিয়ে কি করতে পারি, ভাগ করে বের করতে পারি। এরপর হলো যে পার্সেন্ট বা মডুলো অপারেটর, এই অপারেটর ব্যবহার করে অপারেটরটির বাম পাশে থাকা ভ্যারিয়েবলকে ডান পাশে থাকা ভ্যারিয়েবলের দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা যায়। এরপর আমাদেরকে একটা ব্যবহারিক কাজ দিয়েছে, এই ব্যবহারিক কাজটা আমরা কিভাবে করতে পারি, খুবই সহজ, এটা সহজভাবে করা যাবে। প্রথমে দেখো এখানে বলেছে দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম তৈরি করি। সমাধানের মধ্যে আমরা সমাধানটা এখন দেখব, মানে দুইটা সংখ্যা নিতে হবে। এখন প্রথম কথা হলো যে দুইটা সংখ্যা কি হতে পারে আমরা জানি না, আমরা জাস্ট ওইটার একটা প্রোগ্রাম রান করব যে এখানে যে কোনো সংখ্যা বসালেও কি হবে, সেটা যোগ হবে। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম নাম্বার ওয়ান দিয়ে আমরা কি নিলাম, ভ্যারিয়েবল নিলাম। এরপর আমরা সমান চিহ্ন দিলাম। আমরা জানি দুইটা সংখ্যা নিঃসন্দেহে কি হবে, পূর্ণ সংখ্যা টাইপের হবে। আমরা ইন্টিজার নিলাম এবং ইনপুট দিচ্ছি। ইনপুটের মধ্যে এখানে অনেক ধরনের সংখ্যা বসাতে পারে একজন কম্পিউটার চালক, তাই আমরা সেটা জানি না। তাই আমরা কি করব, এখানে জাস্ট আমরা এখানে লিখব ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার, মানে আপনার পছন্দের প্রথম সংখ্যাটা এখানে আপনি যদি লিখেন। এরপরে নাম্বার 2 এর মধ্যেও আমরা সেম কথা বলবো যে এখানে আপনার পছন্দের দ্বিতীয় সংখ্যাটা লিখেন। তো লেখার পর আমরা কি করতে চাচ্ছি, আমরা রেজাল্ট বের করতে চাচ্ছি। এখন রেজাল্টের মধ্যে আমরা এখানে ফাংশন নিলাম বা আমরা এখানে বসালাম রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2। আমরা কি করলাম, একের সাথে দুইটা যোগ করলাম, আমরা এখানে একটা প্রক্রিয়াকরণ করলাম। এরপর আমরা প্রিন্ট দিতে বলতেছি কি, দ্য সাম অফ, মানে যোগফল, সাম মানে কি যোগ, দ্য সাম অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 ইজ রেজাল্ট, মানে নাম্বার 1 এবং নাম্বার 2 এর রেজাল্ট কি বের হয়েছে, এই যে রেজাল্ট প্রক্রিয়াকরণের কাজটাতে কি বের হয়েছে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। এখন কোনো কারণে ধরো এই যে এখানে ইন্টিজার নাম্বারের মধ্যে ধরো তুমি এখানে নিলে 50 এবং পরে সেকেন্ড নাম্বারটা নিলে 100, তাহলে এখানের মধ্যে নাম্বার 1 এর জায়গায় হবে কত, 50 এবং এখানে হবে 100। তাহলে 100 আর 50 যোগ করলে কত হয়, তাহলে রেজাল্ট আসবে কত, 150। এখন এই যে একজন কম্পিউটার চালক যে 50 আর 100 দিবে তা কিন্তু আমি জানি না, এই জন্য আমি এ ধরনের একটা প্রোগ্রাম তৈরি করলাম যাতে সে জয়ী সংখ্যাই দেখ না কেন সেটা যাতে যোগ হয়ে আসে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে উপরের প্রোগ্রামটি রান করলে তুমি পছন্দ মতো দুটি সংখ্যা ইনপুট দিতে পারবে। এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে একজন কম্পিউটার চালক ওর ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিতে পারবে, আমরা কিন্তু জানি না সে কি দিবে। তারপর সংখ্যা দুটির যোগফল হিসেবে নিচের মতো যোগফল দেখাবে। তাহলে আমরা যদি কি করে, প্রথমটা 50 ধরে, পরেরটা 100 ধরে, তাহলে পরেরটা সাম 50 এবং 100 এর সাম কত বের হবে, 150 বের হবে। আশা করছি এই যে ব্যবহারিক কাজটা আছে এটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে খাতা কলমে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর দেখো উপরের প্রোগ্রামটি কিছু পরিবর্তন করে বিয়োগফল ও গুণফল ছাপানোর একটি প্রোগ্রাম তৈরি করো। তাহলে এখান থেকে তোমরা কি করবে, বিয়োগফলেরটা কিভাবে হতে পারে এবং গুণফলেরটা কিভাবে হতে পারে, একই ধরনের এখানে সবকিছু সেম থাকবে। রেজাল্টের জায়গায় এখানে কি হবে, যোগের জায়গায় একবার বিয়োগ অপারেশন, একবার গুণ অপারেশন, একবার এখানে সামের জায়গায় কি হবে, ওইখানের কথাগুলো এখানে বসবে। এরপর দেখো এখানে কম্পারিজন বা তুলনা করা অপারেটর এবং তাদের ব্যবহারগুলো কেমন। ইকুয়াল, ডাবল ইকুয়াল যদি থাকে তাহলে আমরা এটা দেখবো যে উদাহরণটা এখানে দেওয়া আছে এবং এখানে বলছে যে ব্যবহারগুলো হলো যদি ডান দিকেরটা এবং বাম দিকেরটা যদি সমান হয় তাহলে তোমাদেরকে এই ডাবল ইকুয়ালটা ব্যবহার করতে হবে। এরপর হলো যে বিস্ময় সূচক চিহ্ন বা এক্সক্লেমেটরি চিহ্ন এবং ইকুয়াল থাকলে, যখন কোনো কিছু নট ইকুয়াল হবে মানে সমান হবে না, ডান দিকের অপারেটর এবং বাম দিকের অপারেটর যদি অসমান হয় তাহলে তোমাদেরকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এরপরে দেখো লেস দেন চিহ্ন তোমাদেরকে কখন ব্যবহার করতে হবে, একাধিক অপারেন্ট বিশিষ্ট গ্রুপ এক্সপ্রেশন তৈরির জন্য এটি ব্যবহার করতে হবে। এরপর লেস দেন ইকুয়াল কখন ব্যবহার করতে হবে, ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট ছোট বা সমান হলে তখন তোমাকে এই ধরনের করে ব্যবহার করতে হবে, হয় ছোটও হতে পারে না হলে সমানও হতে পারে। এরপরে গ্রেটার দেন হলো ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট বড় হলে গ্রেটার দেন, এবং গ্রেটার দেন ইকুয়াল হলো যে ডান দিকের অপারেন্টের চেয়ে বাম দিকের অপারেন্ট বড় বা সমান হলে। সেম কথা এগুলো, এখান থেকে একটু করে দেখে নিও। রিলেশনাল অপারেটরের সাথে এক বা একাধিক ভেরিয়েবল অথবা অ্যারিথমেটিক এক্সপ্রেশন সহযোগে রিলেশনাল এক্সপ্রেশন তৈরি করা হয়। প্রোগ্রামে শর্তের ব্যবহার,
দেখো, আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে তোমাদের যদি এভাবে বুঝতে কষ্ট হয়, আমি তোমাদেরকে খাতায় লিখে যে কোনোভাবে হোক আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগে দেখো এটা তোমাদের কতটুকু কাজে আসে। আশা করছি ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি তোমাদের গ্যাপ থাকে মনে হয়, তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে আলাদা করে আবার অন্যভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো, প্রথম বলছে শর্ত। শর্ত নিয়ে যদি আমরা জানি, প্রোগ্রামের মধ্যে আমরা কিছু ফ্লো চার্টের আগে যদি প্রতীক সম্পর্কে জেনে নিই, এই যে এই প্রতীকটা, এই ধরনের প্রতীককে বলা হয় শুরু বা শেষ। মানে হলো স্টার্ট এবং ইন্ড, এই প্রতীককে বলে। এটা হলো যে কিছুটা বৃত্তের মতো ডিমাকৃতির টাইপের চ্যাপ্টার, এটাকে কি বলে শুরু বা শেষ। এরপরে হলো এই যে এই আকৃতিটা, যেটা কিছুটা সামান্তরিকের মতো, এটাকে বলা হয় ইনপুট বক্স বা আউটপুট বক্স। তাহলে ইনপুট বা আউটপুট যাই হবে তা এই প্রক্রিয়াকরণের মধ্যে হবে। আমি তোমাদেরকে এগুলো কেন বলছি, এই যে বক্সগুলো আছে যাতে এই সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়। তাহলে এটা হলো যে প্রক্রিয়াকরণ বক্স। কোনো কিছু যদি প্রক্রিয়াকরণ করতে হয় তাহলে এগুলাতে করতে হবে। এরপরে আরেকটা হলো যে এটাকে বলা হয় সিদ্ধান্ত বক্স, রম্বসের মতো থাকবে, এটাকে বলা হয় একটু বাঁকা করে, এটাকে বলা হয় সিদ্ধান্ত বক্স। তো এখান থেকে দুইটা সিদ্ধান্ত হতে পারে, হয় হ্যাঁ হতে পারে, ইয়েস, অথবা নো হতে পারে। এই দুইটার যে কোনো একটা হতে পারে। চলো আমরা পরে পরে আর একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি কিভাবে সহজে বোঝা যায়। আশা করছি এগুলো সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। যদি তোমাদের আরো বিস্তারিত প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে যে স্যার বুঝতে কষ্ট হচ্ছে, আরো বিস্তারিতভাবে পড়ালে ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সেভাবেই নিয়ে আসবো। আমরা কোনো পরীক্ষার ফলাফল হিসাব করার একটি প্রোগ্রাম তৈরি করব। মানে আমরা ফলাফল হিসাব করতে চাচ্ছি একটা পরীক্ষার। ধরা যাক ওই পরীক্ষায় 5 নাম্বার হলো 40, তাহলে আমাদেরকে দেখো একটা শর্ত দিয়ে দিচ্ছে যে 5 নাম্বার 40, তাহলে 40-এর নিচে যে পাবে সে নিশ্চয়ই ফেল, 40-এর উপর যে পাবে বা 40-এর সমান যে পাবে তাহলে সে পাস। তাহলে এখানে একটা শর্তের বিষয় আসছে, কিভাবে আমরা প্রোগ্রামিং করব তা আমরা দেখব। এখন যে 40-এর চেয়ে কম পাবে সে ফেল করবে, নিশ্চয়ই শর্ত অনুসারে তো এটাই হওয়ার কথা। যে 40 বা তার চেয়ে বেশি পাবে সে পাস করবে। কাজে এখানে শর্ত বিবেচনা করতে হবে। তাহলে কারণ আমরা এখানে শর্ত দেখছি যে 40-এর নিচে পেলে ফেল করবে, 40 বা 40-এর উপর পেলে সে পাস করবে। শর্তের উপর পাস কিংবা ফেল নির্ভর করছে। পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ, যদি, ইফ কেন ব্যবহার করা হয়? ইফ স্টেটমেন্ট ব্যবহার করার কারণ এটাই, ইফ যদি সে 40 পায় তাহলে পাস, বা 40-এর উপর 41, 42 বা 100 আগ পর্যন্ত বা 100 পর্যন্ত পায় তাহলে সে পাস। কিন্তু সে যদি 38 পায় না হয় ফেল, যদি পায় পাস, অন্যথায় ফেল। তাহলে আমরা এখানে ইফ কন্ডিশন দেখছি। এর পরবর্তীতে আরও একটা কন্ডিশন আমরা দেখব, কিন্তু তা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। যদি, ইফ যদি অর্থে ব্যবহার করা হয়, এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদেরকে বলে রাখছি, তোমাদের যদি এভাবে দাগানো বই প্রয়োজন, যেখান থেকে ইনশাআল্লাহ 100% এমসিকিউ তোমরা কমন পাবে, তোমাদের যদি এই ধরনের দাগানো বই প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কথা বলে বইগুলো নিতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা নিচে ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা চাইলে বইগুলো নিতে পারো। সবগুলো এসএসসি লেভেলের বই আমাদের কাছে আছে, তোমরা সেখান থেকে বইগুলো নিয়ে 100% ইনশাআল্লাহ সেখান থেকে এমসিকিউ এবং সিকিউ কমন পাবে। ব্যবহার তুলনা করা যেতে পারে। ইফ স্টেটমেন্টের ফরম্যাট, আসলে ইফটা কেমন হয়? ইফ দিয়ে তোমাকে প্রথম কন্ডিশনটা লিখতে হবে, মানে শর্তটা লিখতে হবে। এরপর স্টেটমেন্টটা কি হবে কি হবে না সেটা এখানে লিখতে হবে। আমরা কিভাবে লিখবো সেটা আমরা ফরম্যাটের বাইরে গিয়ে বুঝে নিচ্ছি আলাদা করে। ইফ স্টেটমেন্ট ব্যবহারের শর্ত বা কন্ডিশন সাধারণত এক বা একাধিক লজিক রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে। ইফ পরবর্তী ইফ কন্ডিশন স্টেটমেন্টের পর কোলন থাকবে। কি থাকবে? কোলন থাকবে। মানে প্রথমে স্টেটমেন্ট দিবে, এরপরে কন্ডিশনটা তোমার লিখতে হবে। কন্ডিশন লেখার পর সেটা কি সত্যি হবে নাকি মিথ্যা হবে সেটা আমরা এখানে দেখব। কিভাবে প্রোগ্রামটা করতে পারি, খুবই সহজ, একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ পেরে যাবে। এর আগে আরেকটা জিনিস দেখো, তোমরা এখানে যে কোনো কাজ করার আগে আমরা একটা খরসা বা নকশা তৈরি করি। এটা হলো সেই নকশা, কিভাবে তুমি আসলে কোডিংটা করবে। কোডিং এর একটা নকশা হলো এটা। তাহলে আমরা এটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। এই শর্তে মান যদি সত্য হয়, মানে যদি উত্তর সত্য হয়, যেমন কন্ডিশন যেটা দিছো এটা যদি সত্যি হয় তাহলে পরের ঘরে চলে যাবে, যদি সত্যি হয় তাহলে পরের ঘরে যাবে। পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। তার মানে কি বলছে? পরবর্তী লাইনে যাবে। একে ইফ এর বডি বা মূল অংশ বলা হয়। তাহলে এই অংশটাকে কি বলে? ইফ এর বডি বা মূল অংশ বলে। এই অংশটাকে কি বলে? ইফ এর বডি বা মূল অংশ। এখানে যে কোনো বৈধ সিম্পল বা কম্পাউন্ড স্টেটমেন্ট হতে পারে। এখানের মধ্যে যে কোনো ধরনের তুমি স্টেটমেন্ট দিতে পারো। শর্তের মান যদি মিথ্যা হয়, ইফ এর মূল অংশ বা ইফ এর বডিতে প্রোগ্রাম নিয়ন্ত্রণ যাবে না।
মানে এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে সে এদিক দিয়ে প্রবাহিত না হয়ে একেবারে শেষে চলে যাবে, কারণ তখন এই ট্রুথ প্রক্রিয়াটি মানে হ্যাঁ বোধক প্রক্রিয়াটি কাজ করবে না। কিভাবে প্রোগ্রাম করব সেটা আমরা অনায়াসে দেখতে পারবো। ফলে বডিতে বর্ণিত কাজগুলো সম্পাদিত না হয়ে পরবর্তী স্টেটমেন্ট সমূহ সম্পাদিত হবে, মানে এই যে সত্য কাজটা এটা আর তখন সম্পাদিত হবে না। কিভাবে আমরা প্রোগ্রাম আসলে করতে পারি সেটা আমরা দেখব। ব্যবহারিক সমস্যা 2 আমাদের। কোনো পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার হলো 40, তাহলে পাস করার জন্য সর্বনিম্ন নাম্বার লাগবে 40। কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় 40 বা তার চেয়ে বেশি নাম্বার অর্জন করতে পারে সে পাস করবে, অন্যথায় সে ফেল হিসেবে গণ্য হবে। শিক্ষার্থীর অর্জিত নাম্বারকে ইনপুট হিসেবে ব্যবহার করে আউটপুট হিসেবে উক্ত শিক্ষার্থীর পাস বা ফেলের সিদ্ধান্ত প্রদানের জন্য একটি পাইথন প্রোগ্রাম লিখে। এখন আমরা সহজে করতে পারবো, একেবারেই সহজ, এখানে আহামরি কিছু নেই। আগে ছোট একটা বিষয় তুমি বুঝে নাও। এইখানের মধ্যে দেখো এই যে ব্যবহারিক কাজটা দিল, এখানে আমাদেরকে কি বললো যে কোনো শিক্ষার্থী যদি 40 পায় বা তার বেশি পায় তাহলে সে পাস করবে, অন্যথায় সে ফেল করবে। প্রথম কথা এটা। এখন আরেকটা কথা হলো এই যে এখানের মধ্যে শিক্ষার্থী কি একজন, অনেকজন শিক্ষার্থী। এখন ও আসলে কত লিখে চেক করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, বা প্রোগ্রামার সে জানে না যে আমি আসলে কত লিখে সার্চ করব। ধরো আমি কোনো একটা স্কুলের জন্য একটা প্রোগ্রাম রেডি করছি, সেখানে আমি বলছি যে 40 পাবে বা 40-এর ঊর্ধ্বে পাবে সে পাস, 40-এর যে নিচে পাবে সে ফেল। তাহলে এই প্রোগ্রামটা আমি এতটুকু বুঝতে পারছি যে এই প্রোগ্রামের মধ্যে আমি আসলে জানি না যে সে কত নাম্বার লিখে সেখানে এন্টার করবে। তার জন্য আমি ওর জন্য একটা প্রোগ্রাম সাজাচ্ছি, হয় সে পাস অপশন দেখবে না হলে সে ফেল অপশন দেখবে। কিভাবে আমি প্রোগ্রামটা সাজাতে পারি? প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিব। কি নিব? ভ্যারিয়েবল দিয়ে আমি ভ্যারিয়েবলের ভ্যালুর জন্য কি করব? একটা ইকুয়াল দিব। তাহলে আমরা জানি ভ্যারিয়েবল দিতে হয়, এরপর একটা ভ্যালুর জন্য ইকুয়াল দিতে হয়। তাহলে প্রথমে আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এরপরে এটার ভ্যালুর জন্য আমরা এখানে দিলাম। এখন আমরা জানি যে 40-এর বা যে সংখ্যাগুলো মানে পরীক্ষায় যে সংখ্যাগুলো আসবে সেগুলো নিঃসন্দেহে ইন্টিজার নাম্বার টাইপের আসবে, হয় 40 হবে, 41 হবে, নাহলে 45 হবে। এখানে ফ্লোটিং বা অন্য ধরনের নাম্বার কিন্তু হবে না। এখন আমরা ইনপুট অপশন দিচ্ছি, কারণ একজন শিক্ষার্থী কোনো না কোনো একটা নাম্বার সেখানে ইনপুট করবেই করবে। প্লিজ এন্টার ইউর মার্ক, আমরা ওর জন্য প্রোগ্রাম তৈরি করছি যে ও এই ধরনের একটা চেক বক্স দেখবে যে প্লিজ এন্টার ইউর মার্ক, এরপরে ক্লোন দিয়ে আমরা এখানে একটা কি দিব? কোটেশন দিব। কোটেশন এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। এই জায়গায় সে কোনো একটা নাম্বার লিখে সার্চ করবে। এখন সে কত লিখে সার্চ করবে সেটা আমরা জানি না, তার জন্য আমরা এখানে খালি রাখলাম যে ওরা কত লিখে সার্চ করে আমি জানি না, কিন্তু আমি ওদের জন্য একটা শর্ত দিচ্ছি। তাহলে ইফ দিয়ে তোমাকে কি দিতে হবে? কন্ডিশনটা দিতে হবে। মার্ক, যদি তার মার্ক 40-এর বেশি বা সমান হয় তাহলে তাকে প্রিন্ট করে দেখানো হবে ইউ হ্যাভ পাসড, তুমি পাস করেছো। এটা কিন্তু কোটেশনের ভিতর লিখতে হবে। যদি তার মার্ক কত হয়? 40 বা 40-এর বেশি হয়। দেখো এখানে কি দেওয়া হলো? গ্রেটার দেন দেওয়া হলো, পাশে ইকুয়ালও দেওয়া হলো, মানে 40 বা 40-এর বেশি হলে তাকে আমি পাস দেখাবো বা পাস দেখাবো। এরপরে ইফ মার্ক যদি 40-এর কম হয় তাহলে তাকে আমি প্রিন্ট করে কি দেখাবো? ইউ হ্যাভ ফেইল, তুমি ফেল করেছো। তাহলে এইভাবে করে আমি একটা প্রোগ্রাম রান করতে পারি। এখন যে কোনো স্টুডেন্ট, ধরো কেউ যদি এখানের মধ্যে 45 লিখে এন্টার করলো, তাহলে নিশ্চয়ই 45টা প্রথম স্টেটমেন্টকে ফিল আপ করছে, তাহলে তাকে প্রিন্ট করে দেখানো হবে যে তুমি পাস করেছো। যদি এখানে কেউ 33 লিখে সার্চ করে, তাহলে 33 লিখে সার্চ করলে দ্বিতীয় অপশনটা ফিল আপ হবে, তাহলে তাকে বলা হবে যে তুমি ফেল করেছো। প্রোগ্রামটি রান করে প্রাপ্ত নমুনা ফলাফল আমরা ধরো এখানে 85 লিখে কি করলাম? এন্টার করলাম। মানে কোনো একটা স্টুডেন্ট কি করলো? এখানের মধ্যে 85 লিখে এন্টার করলো, যে 85 লিখে এন্টার করলো, তাহলে দেখানো হবে যে প্লিজ এন্টার ইউর মার্ক। 85 লিখলো সে, ইউ হ্যাভ পাসড ইন দ্য সাবজেক্ট, তাহলে তোমাকে কি দেখাবে? পাস দেখাবে। এখন দেখো এই যে একটা প্রোগ্রাম আমরা ভালো করে বুঝতে পারলাম, বাকিগুলো আমরা অল্প অল্প বুঝলেও দেখবে যে হয়ে যাচ্ছে। এখানের মধ্যে দেখো ইফ এবং ইলস স্টেটমেন্ট কেন হয়? যখন কোনো কিছু হয় এটা হবে, না হয় অন্যটা হতে পারে। যদি এটা হয় তাহলে ইফ, যদি অন্যথায় অন্য কিছু অর্থে বা অন্যটা হতে পারে সেটা অর্থে তখন কি বসাবে? ইলস বসাবে। পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট বা কার্য সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার হয়। ইফ স্টেটমেন্টের সাথে অন্যথায় অর্থে ইলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তাহলে অন্যথায় কোনো কিছু বোঝাতে হয় এটা, না হয় অন্যটা। অন্যটা অর্থে কি ব্যবহার করা হয়? ইলস ব্যবহার করা হয়। এই জন্য এই স্টেটমেন্টকে ইফ ইলস স্টেটমেন্ট বলা হয়। ইফ ইলস স্টেটমেন্টের ব্যবহারের ফরম্যাটটি এখানে দেওয়া আছে। দেখো প্রথমে কি? ইফ দিয়ে তোমাকে কন্ডিশন দিতে হবে। ওইটার ক্ষেত্রে দেখো দোনোবারই কিন্তু ইফ দিয়ে কন্ডিশন দিতে হয়েছে, কিন্তু এখন যেটা হবে সেটার ক্ষেত্রে কিন্তু
একবার কন্ডিশন দিলেই হবে, কন্ডিশন একটা থাকবে, হয় এটা হবে না হয় অন্যটা অটোমেটিক হয়ে যাবে। এরপর ইলস অন্যথায়, হয় এটা কন্ডিশন ফিল আপ করলে উত্তর হবে, না হয় অন্যটা এটা হবে। তাহলে এখানের মধ্যে দেখো বডি অফ ইফ, ইফের যে লেখাটা আছে সেটা এখানে শো করবে, আর বডি অফ ইলস, ইলস অন্যথায় যেটা শো করাবে সেটা এখানে থাকবে। আমরা যদি এটার একটা কাজ দেখে নিই, ব্যবহারিক 3 এবং 4 এই রিলেটেড আমরা এখন ধারাবাহিকভাবে করব। উল্লেখ্য যে ইফ ইলস কন্ট্রোলে ব্যবহৃত শর্ত কন্ডিশন সাধারণত এক বা একাধিক লজিক্যাল রিলেশনাল এক্সপ্রেশন হয়। ইফ কন্ডিশন স্টেটমেন্টের পরে কোলন বসে, ইফ কন্ডিশন স্টেটমেন্টের পরে কি বসবে? কোলন বসবে। এই কন্ডিশন বা শর্ত মানা যদি সত্য হয় তবে বডি অফ ইফ এ বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে। মানে যদি ইফ এর কন্ডিশনটা সত্য হয়, হ্যাঁ হয়, তাহলে বডি অফ ইফ, ইফ এর মধ্যে যা থাকবে সেটা কাজগুলো সম্পাদিত হবে। আর যদি মিথ্যা হয় তাহলে বডি অফ ইলস, অন্যথায় এই কাজগুলো সম্পাদিত হবে। এখানে স্টেটমেন্টে যে কোনো বৈধ সিম্পল বা কম্পাউন্ড স্টেটমেন্ট হতে পারে। এই ক্ষেত্রে ইফ ইলস স্টেটমেন্টের প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট হলো এটা। আমরা যদি ফ্লো চার্টটা দেখি, এখানের মধ্যে দেখো হয় এটা হতে পারে, অন্যথায় এটা হতে পারে, যে কোনো একটা, হয় ট্রুথ এটা একটা সত্য হতে পারে, অন্যথায় অটোমেটিক এটা হবে। এখানে আমরা যদি দেখি ব্যবহারিক কাজ অনেক সহজ, এগুলো সহজে বুঝতে পারবে। পাইথন ভাষার একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যাতে কোনো নাগরিকের বয়স ইনপুট দেওয়া হলে, মানে কোনো নাগরিকের বয়স ইনপুট দিতে চাচ্ছ এবং ইনপুট দিলে তিনি নির্বাচনের ভোটার হওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করবে। তাহলে আমরা কোনো একজন কি আসলে ভোটার কিনা, তাহলে কোনো মানুষের বয়স কেমন হতে পারে, কোনো একজন মানুষের বয়স 18, 20, 40, 45, 100 এরকম বয়স হতে পারে। তো এই জন্য আমরা বাংলাদেশেরটা হিসেব করে ধরে নিই, বাংলাদেশের একজন নাগরিক হতে বা ভোট দানের সক্ষম হতে কত বছর লাগে? 18 বছর। নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত নিচের প্রোগ্রামটি দেওয়া হলো, মানে সে কি আসলে ভোট দিতে পারবে কিনা সেটার প্রোগ্রাম নিচে দেওয়া হলো। প্রথমে একটা ভ্যারিয়েবল তোমাকে দিতে হবে, ভ্যারিয়েবল দিলাম এবং ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ইকুয়াল দিলাম, ভ্যারিয়েবল এবং ইকুয়াল। এরপর আমরা জানি নিশ্চয় বয়স কি ধরনের মান হয়, ইন্টিজার মানে হবে। ইনপুট দিচ্ছি, প্লিজ এন্টার ইউর এজ, তোমার এজটা এখানে এন্টার করতে বলছে এবং এখানে খালি রাখছি কারণ এখানে ও যেটা এন্টার করবে সেটা দেখাবে। এখন 18-র নিচে যদি হয়, যেমন দেখো বয়স যদি 18-র সমান বা 18-র বেশি হয় তাহলে প্রিন্ট হবে ইউ আর এলিজিবল ফর ভোটিং, তুমি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আর যদি 18 না হয়, হয় এটা হবে, যদি না হয় তাহলে নিঃসন্দেহে এটা হবে। তাহলে ইলস অন্যথায় প্রিন্ট হবে ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, তুমি ভোট দানের জন্য কি নয়? এলিজিবল নয়। এরপর ব্যবহারিক কাজ 4 দেখো, কোনো সংখ্যা জোড় না বিজোড়। আমরা জানি জোড় সংখ্যাকে বলা হয় ইভেন নাম্বার, কি বলে? ইভেন নাম্বার। এবং বিজোড় সংখ্যাকে বলা হয় অড, বিজোড় সংখ্যা কি বলে? অড নাম্বার বলে। তাহলে কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটি পাইথন প্রোগ্রাম লেখো। সমাধানের মধ্যে নিচে প্রোগ্রামটির কোড এখানে দেওয়া হলো। প্রথমে নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পর ইকুয়াল, এরপর হলো যে ইন্টিজার নাম্বার, কারণ জোড় না বিজোড় সাধারণত এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় হয়। ইনপুট দিচ্ছি, ইনপুট দিয়ে ইনসার্ট এ নাম্বার, যে নাম্বারটা তুমি এখানে দিবে সেটা এখানে লিখতে হবে। এখানে ইফ যদি, এখানে শর্ত দিচ্ছে কি, নাম্বারটাকে যদি 2 দ্বারা ভাগ করা না যায়, 2 দ্বারা ভাগ করা না যায় এবং ভাগশেষ যদি 0 না আসে তাহলে প্রিন্ট করতে হবে কি? নাম্বার অড, মানে এই নাম্বারটা হলো বিজোড় সংখ্যা। অন্যথায় যদি ভাগ যায় তাহলে কি হবে? তাহলে সেটা নিশ্চয়ই ইভেন নাম্বার হবে। তাহলে এখানে কেউ যদি 67 দেয়, এখানে নিঃসন্দেহে 67কে কিভাবে দেখাবে? অড নাম্বার হিসেবে দেখাবে। এরপর দেখো ব্যবহারিক কাজ 5, এখানে বলছে কোনো বর্ষ অধিবর্ষ কিনা, মানে লিপিয়ার কিনা তা নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে। প্রথমে দেখো এখানে বলেছে প্রোগ্রামটি রান করার জন্য আমাদেরকে 3টা জিনিস খেয়াল করতে হবে। কোনো বর্ষ লিপিয়ার কিনা তা জানতে হলে বর্ষ সংখ্যাকে 400 দিয়ে ভাগ করতে হয়। প্রথমে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষ 0 হলে তা লিপিয়ার, যদি 0 হয়। অন্যথায় বর্ষ সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে, না হলে আবার 100 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা লিপিয়ার নয়। এবং যদি ভাগশেষ 0 না হয় তবে বর্ষ সংখ্যাকে পুনরায় 4 দিয়ে ভাগ করতে হবে। যদি 0 না আসে তাহলে আবার 4 দিয়ে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে ভাগশেষ 0 হলে বর্ষটি লিপিয়ার, যদি ভাগশেষ 0 আসে তাহলে লিপিয়ার, আর যদি না আসে তাহলে এটা লিপিয়ার নয়। তাহলে এটার পাইথন কোড আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা একটা কি নিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, ইয়ার ইকুয়াল দিলাম। আমরা জানি এটা ইন্টিজার নাম্বার হবে নিশ্চয়ই, সালের নামগুলো বা 1900, 2000 এগুলো পূর্ণ সংখ্যা। এন্টার দ্য ইয়ার 4 ডিজিট টু চেক, মানে 4 ডিজিটের সংখ্যা দিতে হবে, কারণ 2000 সাল ধরলাম আমরা। 2000 সাল দিয়েও যদি করো তুমি তাহলে, বা ধরো 2012 দিয়ে করছো, 2012 এই সালটা কি
অধিবর্ষ কিনা, লিপ ইয়ার কিনা সেটা জানার জন্য। তাহলে এখানে আমরা ইফ দিলাম, ইফ দিয়ে কি হবে কন্ডিশন, ইয়ারকে যদি 400 দিয়ে ভাগ করা যায় এবং ভাগশেষ যদি শূন্য আসে, অথবা ইয়ারকে 100 দিয়ে ভাগ করা যায় যদি শূন্য না আসে, এই দেখো নট চিহ্ন আছে, যদি শূন্য হয় তাহলে উত্তর উল্টা হবে। আবার যদি 4 দিয়ে ভাগ করা হয় যদি শূন্য আসে তাহলে সেটা লিপ ইয়ার হবে। তাহলে প্রিন্ট ইয়ার ইজ এ লিপ ইয়ার, যেটা এই তিনোটা শর্ত পূরণ করবে, যে বছরটা এই তিনো শর্ত পূরণ করবে সেটা নিঃসন্দেহে লিপ ইয়ার হবে। আর যদি না করে তাহলে নিঃসন্দেহে সেটা কি লিপ ইয়ার না, তাহলে প্রিন্ট ইয়ার ইজ নট এ লিপ ইয়ার। যদি এটা এই শর্তগুলো পূরণ করে তাহলে লিপ ইয়ার হবে, আর যদি পূরণ না করে তাহলে লিপ ইয়ার হবে না। এরপরে ব্যবহারিক সমস্যা 6 দেখো, মিটার থেকে ফুট এবং ফুট থেকে মিটারে রূপান্তর করার একটি প্রোগ্রাম লিখতে বলছে। প্রথমে আমাদেরকে একটা ফাংশন দিয়ে লিখতে হচ্ছে, যে প্রথমটা হলো যে ফুট থেকে মিটারে, এরপরটা হলো মিটার থেকে ফুটে। তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম চুজ, এটা আমরা ভ্যারিয়েবল দিলাম, ইন্টিজার নাম্বার দিলাম, ইনপুটে দিলাম, ইনপুটে দিয়ে আমরা লিখলাম যে এন্টার ইউর চুজ। আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, হয় এটা অথবা এটা, যেটাতে চুজ করবে প্রোগ্রাম ওইটাতে রান হবে। ইফ যদি চুজ 1, যদি সে 1 নাম্বারটা চুজ করে তাহলে আবার আরেকটা ভ্যারিয়েবল নিলাম, এখানের মধ্যে ফ্লোট নাম্বার, কারণ এই ফুট বা এগুলা কি হতে পারে, ভগ্নাংশ আকারে আসতে পারে, তাই আমরা ফ্লোটিং নাম্বার নিলাম। এন্টার নাম্বার অফ ফুট, আপনি ফুট যেটা লিখবেন সেটার নাম্বারটা এখানে কি করতে বলছে, এন্টার করতে বলছে। প্রিন্ট মিটার, যেভাবে তুমি মিটারে নিবে রাউন্ড, এখানের মধ্যে ওইন যে নাম্বারটা তুমি দিলে সেটাকে যদি 3.28 দিয়ে ভাগ করো, সেটাকে কত দিয়ে 3.28 দিয়ে ভাগ করো, ভাগ করলে যা আসবে সেটা হবে ফুটে। এরপরে ইলস, অন্যথায় যদি ও কি করে দ্বিতীয় নাম্বারটা চুজ করে, তাহলে নাম্বার অফ ফ্লোটিং নাম্বার এন্টার নাম্বার অফ মিটার্স, মিটার কত মিটার দিতে চাচ্ছেন সেটা এখানে এন্টার করবে। ওই যে নাম্বারটা সেটাকে যদি আবার কত দিয়ে 3 দিয়ে গুণ করতে হবে, 3.28 দিয়ে গুণ করতে হবে, এই ক্ষেত্রে ভাগ করতে হবে, এটার ক্ষেত্রে গুণ করতে হবে। গুণ করার পর যা আসে সেটা হবে যে কিসের নাম্বার, সেটা হবে যে ফুটের নাম্বার, কত ফুট সেটা। এরপরে তুমি চাইলে এখানে প্রোগ্রাম রান করে কি কি পাওয়া যায় সেটা এখান থেকে তুমি চাইলে দেখতে পারো। একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথন প্রোগ্রামে অন্যথায় যদি মানে ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন কি এটাকে এভাবে লিখতে হয়, ইলস ইফ স্টেটমেন্ট ইলস এবং ইফ এর মাঝে থাকে। প্রোগ্রামে একাধিক ইফ স্টেটমেন্ট ব্যবহারের বিকল্প হিসেবে ইলস ইফ স্টেটমেন্ট জনপ্রিয়, মানে একাধিকবার ইফ বারবার ব্যবহার না করে অন্যথায় যদি দিয়ে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য ইলস ইফ ব্যবহার হয়। স্টেটমেন্টে ব্যবহারের ফরম্যাটটি হলো, কিভাবে স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। প্রথমে ইফ দিয়ে তার কন্ডিশন লেখা হয়, ব্লক 1, এখানের মধ্যে তার যে লেখাগুলো সেগুলো বসে, ইলস ইফ দিতে হয়। এরপরে কন্ডিশন 2, যদি দ্বিতীয় কোনো কন্ডিশন থাকে, তার মানে এখানে ব্লক দিয়ে বাকিগুলো লিখতে হয়। ইলস যদি এটা হয়, অন্যথায় ইলস মানে কি অন্যথায় এটা, মানে এটা অন্যথায় যদি এই শর্ত ফিল আপ করে তাহলে ঠিক আছে, অন্যথায় যদি এই শর্ত ফিল আপ করে, এরপরে যদি না করে তাহলে অন্যথায় যদি ইলস হিসেবে আসবে। এরপরে বাকিটা শেষ। এইভাবে আমাদেরকে কি দিয়েছে দেখো, এখানে প্রদত্ত কোনো সংখ্যা ঋণাত্মক না ধনাত্মক না শূন্য, তাহলে এখানে কয়টা বিষয়, হয় কন্ডিশন একটা, না হয় আরেকটা, অন্যথায় যদি শূন্য হয়, তাহলে এখানের মধ্যে 3টা বিষয় আছে। নির্ণয় করার জন্য একটি পাইথন প্রোগ্রাম, নিচে প্রোগ্রামের কোডটি দেওয়া হলো। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল দিয়ে ইকুয়াল দিয়ে আমরা ইন্টিজার নাম্বার নিলাম, ইনপুট ইনসার্ট ইউর নাম্বার, আপনি যে নাম্বারটি দিতে চাচ্ছেন সেটা দেন। ইফ যদি নাম্বার কি হয়, 0 থেকে বড় হয়, কি হয় 0 থেকে বড় হয়, নিঃসন্দেহে সেটা পজিটিভ নাম্বার, মানে ধনাত্মক নাম্বার। 0 থেকে বড় হলে কি ধনাত্মক নাম্বার। এরপর বলছে যদি 0 থেকে ছোট হয় তাহলে কি নাম্বার, ঋণাত্মক নাম্বার। ইফ ইলস ইফ অন্যথায় যদি এটা হয় তাহলে এটা ঠিক আছে, যদি না হয় এলস ইফ অন্যথায় যদি এটা হয় তাহলে এটা। আবার যদি কোনোটাই না হয় প্রিন্ট ইট ইজ 0, যদি এই দুইটার কোনোটাই ফিল আপ না করে তাহলে নিঃসন্দেহে এটা কি 0। প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধানের আমরা ম্যাথ স্টেটমেন্ট নিয়ে এখন কাজ করব। এই স্টেটমেন্টটা হলো যে ইলস এবং ইফকে একসাথে করে যেভাবে কাজ করা হয়, মানে ব্লক দিয়ে কাজ করতে হয়, আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করব। এর আগেও আমি তোমাদেরকে বলেছি, যদি এভাবে তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য অন্যভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাইথন প্রোগ্রামে ইলস ইফ, এখানে ইএল মানে ইলস বোঝাচ্ছে এবং আইএফ মানে ইফ বোঝাচ্ছে স্টেটমেন্টের অনুরূপে কাজ, অর্থাৎ একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নির্বাহের জন্য ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার হয়। মূলত বেশি সংখ্যক ইলস ইফ স্টেটমেন্ট ব্যবহারের পরিবর্তে ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার হয়। তাহলে সাধারণত আমরা ম্যাথ স্টেটমেন্ট কখন ব্যবহার করি, আমরা যখন দেখি যে একাধিক আমাদের স্টেটমেন্ট কাজ করছে তখন আমরা এটা ব্যবহার করি। ম্যাথ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেস ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহার হতে পারে। কেসও এখানে ব্যবহার হয়, সাধারণত ব্রেকও ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয় তা আমরা দেখব।
ইলস ইফ স্টেটমেন্ট কোনো কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। নির্দিষ্ট হয় কোনো কন্ডিশন থাকবে, নাহলে রিলেশনাল অপারেটর থাকবে, ওইটার উপর ভিত্তি করে তোমাকে ওইখানে নির্ণয় করতে হবে। কিন্তু ম্যাচ স্টেটমেন্ট সাধারণত কোনো বৈধ ভ্যারিয়েবলের মানের ভিত্তি উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। ম্যাথ স্টেটমেন্টের এটা হলো ফরম্যাটটা, মানে তুমি যে সামনের দিকে যে প্রোগ্রামিংগুলো করবে সেটা কিভাবে সাজাতে হবে। প্রথমের মধ্যে ম্যাথ স্টেটমেন্টের যে এক্সপ্রেশনটা আছে তোমাকে দিতে হবে, এরপরে কেস ভ্যালু, প্রতিবারে কেস থাকবে আলাদা আলাদা, প্রতিবারে সেটা আলাদা হতে পারে, কিন্তু হ্যাঁ দুইভাবে করা যায়, আমরা দোনোভাবে শেখার চেষ্টা করব। এখানে ম্যাথ স্টেটমেন্টের সাথে ব্যবহৃত এক্সপ্রেশনকে ম্যাথ এক্সপ্রেশন বলে, যেটাকে আমরা এভাবে লিখতে পারি। কেস স্টেটমেন্ট ম্যাচ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মান দেওয়া হয়। কেস কিওয়ার্ড ও ম্যাচ এক্সপ্রেশন ভ্যারিয়েবলের সম্ভাব্য মানের মাঝে ন্যূনতম একটি স্পেস থাকে এবং কোলন দ্বারা শেষ হয়। কেস স্টেটমেন্টের শেষে সাধারণত একটি ডিফল্ট স্টেটমেন্ট থাকে যাকে কোলন দ্বারা শেষ করতে হয়। তাহলে এখান থেকে আমরা তার একটা বৈশিষ্ট্য পেলাম যে কি কি আমাদেরকে লিখতে হবে, কিভাবে আমরা কোলন দিয়ে সেটা যুক্ত করতে পারি। আমরা ব্যবহারিক সমস্যা সমাধান করলে অনায়াসে সেটা বুঝতে পারবো। এখানে আমাদেরকে বলেছে দুইভাবে করা যায়, আমরা দোনোভাবেই দেখব। প্রথমটা যদি কঠিন মনে হয় দ্বিতীয়টা আমরা চেষ্টা করব। ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট তা জানার জন্য একটি প্রোগ্রাম লিখো। তার মানে আমাদেরকে বলছে ইংরেজি যে ছোট হাতের অক্ষরগুলো আছে এগুলোর মধ্যে কোনটা ভাওয়েল কোনটা ভাওয়েল না। তো আমরা সাধারণত জানি ভাওয়েল 5টা, আমরা সবাই এভাবেই শিখে এসেছি, যদিও ভাওয়েল 6টা হিসেবেই কাজ করে অনেক সময়, কারণ ওয়াইকে স্পেশাল ভাওয়েল হিসেবে এখানে ধরা হয়। কিন্তু আমরা সবাই জানি যখন 5টা আমরা 5টা দিয়েই কাজ করব। ইনপুট হিসেবে ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর টাইপ করতে হবে। নিচে প্রোগ্রামের কোডটি দেওয়া হলো। প্রথমে তোমাকে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, ইনপুট দিতে হবে যে এন্টার ইউর লেটার, এগুলো তো আমরা আগে থেকেই দেখে আসছি। ম্যাচ ক্যারেক্টার, এখানের মধ্যে এটা দিয়ে আমাদেরকে অনেকগুলো কেস লিখতে হবে। এখন আমাদের এখানে কয়টা কেস লিখতে হবে? 6টা লিখতে হবে। 5টা হলো ভাওয়েলের জন্য, আর একটা হলো যে তোমার খালি রাখতে হবে যেটা কনসোনেন্ট হিসেবে কাজ করবে। কেস দিয়ে তোমাকে কেসের ভিতর যে মানটা সেটা এখানে ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। লিখলাম এ, তাহলে যদি কেউ এ ওইখানে টাইপ করে তাহলে তাকে প্রিন্ট দিয়ে দেখানো হবে ক্যারেক্টার ইজ ভাওয়েল, এই ক্যারেক্টার কি ভাওয়েল, এবং এই ক্যারেক্টারে এখানে একটা কমা দিয়ে কোটেশন দিয়ে বন্ধ করতে হয়। সেগুলো আমরা এখানে পড়েছি, কিন্তু পড়ার সময় আমরা কিছু বুঝি নাই, কারণ আমরা এখান থেকে বুঝতে পারছি সহজে। দ্বিতীয় ক্যারেক্টার এ ই আই ও ইউ, আমরা জানি ই লিখবো, ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে, এখানে কোলন তোমাকে দিতে হবে, এরপরে প্রিন্ট দিয়ে ক্যারেক্টার দিয়ে কমা দিয়ে আবার কোটেশন দিয়ে তোমাকে ইজ ভাওয়েল, এটি ভাওয়েল, এরপরে সেম আইটাও লিখতে হবে, এরপরে ও লিখতে হবে, কেস ইউ লিখতে হবে, এরপরে শেষে গিয়ে আরেকটা কেস দিয়ে খালি রাখবে। এবং যদি এখানে কোনো ধরনের শব্দ লেখা হয় তাহলে সেটাকে প্রিন্ট ক্যারেক্টার দিয়ে ইজ কনসোনেন্ট হিসেবে এটা দেখানো হবে। বিকল্প পদ্ধতিতে চাইলে আমরা করতে পারি, যদিও বিকল্প পদ্ধতিতে ছোট এবং বড় হাতের অক্ষর দুইটা দিয়ে দেখানো হয়েছে। আমরা যদি একটু দেখি, উপরের প্রোগ্রামটিকে ইনপুট হিসেবে শুধুমাত্র ইংরেজি ছোট হাতের অক্ষর টাইপ করা হলে ফলাফল দেখবে। নিচের প্রোগ্রামটিতে ইংরেজি ছোট হাতের বা বড় হাতের যে কোনো অক্ষর টাইপ করা হলে ফলাফল দেখাবে। তার মানে এখানে ছোট হাতের বড় হাতের দোনোটাই এখানে ওরা দিয়েছে এবং এটার কোডও করেছে। খুবই সহজ এটা ইলস ইফ এবং ইলস দিয়ে সহজে করা যায়, কারণ ইফ যদি এগুলো হয় তাহলে এটা ভাওয়েল, ইলস অন্যথায় এটা কনসোনেন্ট। এভাবে করে আমরা আগেরটার মতো করতে পারবো। প্রথমে আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, মানে আমাদেরকে একটা ইনপুট দিতে হবে। ইনপুট দিয়ে এন্টার দ্য লেটার, আপনার লেটারটা এখানে এন্টার করতে বলছে। ভাওয়েলস দিয়ে আমরা যে লেটারগুলো হবে ভাওয়েল সেটা আমরা দিচ্ছি এখানে। ইকুয়াল দিয়ে আমরা এ ই আই ও ইউ, বড় হাতের এ ই আই ও ইউ, এগুলো সবগুলো কিন্তু সিঙ্গেল কোটেশন এবং কমা দিয়ে দিয়ে আলাদা করতে হবে। ইফ যদি ক্যারেক্টার ইজ ভাওয়েল, মানে এখানের কোনো ক্যারেক্টার তুমি টাইপ করো, এন্টার ইউর লেটারে যদি তুমি কোনো এই ধরনের একটা ওয়ার্ড টাইপ করো তাহলে এটা তোমাকে দেখাবে দিস ক্যারেক্টার ইজ ভাওয়েল। এখানে এইভাবে করে প্রথমে কমা এরপরে কোটেশন দিয়ে তোমাকে লিখতে হবে। ইলস অন্যথায় যদি এখানের সাথে কোনোটা না মিলে তাহলে তোমাকে কি দেখাবে? প্রিন্ট ক্যারেক্টার ইজ কনসোনেন্ট, এটা কনসোনেন্ট। এরপরে ব্যবহারিক সমস্যা 9, 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লেখো। মানে 3টা সংখ্যার মধ্যে এখন আমাদের কাজ করতে হবে। তাহলে 3টা সংখ্যার মধ্যে কাজ করতে আমরা জানি যে প্রতিবার বাড়তি করে আসার জন্য আমাদের ইলস আছে, ইফ। এখান থেকে আমরা আরেকটা বিষয় শিখতে পারবো। আমরা জানি প্রথম স্টেটমেন্ট আমরা দেখেছি কি দিয়ে? ইফ দিয়ে। যদি এটা হয় তাহলে এটা হিসেবে কাজ করবে প্রথমটা, যদি না হয় তাহলে আমরা কি দিচ্ছি? ইলস ইফ। ইলস এখানে একসাথে দিয়ে ফেলছে, ইলস ইফ মানে অন্যথায় যদি, অন্যথায় এটা না হলে অন্যথায় যদি এটা হয়, এরপরে যদি এটাও না হয় তাহলে অন্যথায় ইলস। এই 3টে স্টেটমেন্ট নিয়ে সাধারণত আমরা এখানে কাজ করছি। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের জন্য আমি প্রয়োজনে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং যে কোনোভাবে সম্ভব খাতায় লিখে হোক, বোর্ডে করিয়ে হোক, যে কোনোভাবে ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য একটি প্রোগ্রাম লিখো। 3টা সংখ্যার মধ্যে আমাদেরকে বড় সংখ্যাটা বের করার জন্য প্রোগ্রাম লিখতে হবে। তো 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হলে প্রথমে আমাদেরকে ইফ দিয়ে কাজ করতে হবে। যদি এটা বড় সংখ্যা হয় তাহলে প্রিন্ট করে এটা দেখাবে যে ইজ দ্য লার্জেস্ট লেটার, এভাবে প্রিন্ট করে দেখাবে। যদি ইফ দিয়ে না হয় তোমাকে এরপরে ইলস ইফ দিয়ে দিতে হবে। ইলস ইফ মানে অন্যথায় যদি এটা হয় বড় তাহলে এটা দেখাবে, মানে প্রথমটা বড় হলে এরপরে নিশ্চয়ই আরেকটা বড় হবে, কারণ 3টা সংখ্যার মধ্যে তো মিনিমাম 2টা সংখ্যাই নিচেরটা থেকে বড় হবে। এরপরে আবার তোমাকে দেখাবে যে 3 নাম্বারের মধ্যে ইলস অন্যথায়। আমরা যদি এটা করি প্রথমে আমাদের নিঃসন্দেহে এখানে নাম্বার 3টা লাগবে। নাম্বার 1 আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ভ্যারিয়েবল দিয়ে এটা, কারণ আমরা জানি এই ধরনের মানগুলো সাধারণত কি ইন্টিজার টাইপ হয়। ইন্টিজার দিলাম, ইন্টিজার দিয়ে ইনপুট দিচ্ছি, ইনপুট দিয়ে আমরা লিখছি এন্টার লার্জেস্ট নাম্বার 1, মানে প্রথম সবচেয়ে বড় সংখ্যাটা এখানে লিখো। এরপরে এখানে দেখো কিন্তু আমরা কোলন দিয়ে মাঝখানে খালি রাখছি, কারণ ওরা ওইখানে নাম্বারগুলো লিখবে। নাম্বার 2 দিলাম, 2 দিয়ে সেমভাবে লিখলাম। নাম্বার 3 দিলাম, 3 দিয়েও সেমভাবে লিখলাম। 3টা হয়ে গেল। এখন এখানের মধ্যে আমাদের ইফ দিয়ে খেয়াল রাখতে হবে, কন্ডিশনগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যদি নাম্বার 1 মানে এই নাম্বার দেখো গেটার দিন দিয়ে দেওয়া আছে, নাম্বার 2 থেকে যদি নাম্বার 1টা বড় হয় বা সমান হয় তাহলে আমরা প্রিন্ট করে কি দেখাবো, ইজ দ্য লার্জেস্ট নাম্বার। একটা কন্ডিশন গেল। এখানে নিঃসন্দেহে আরেকটা কন্ডিশন থাকবে, যদি 3 থেকে 1টা বড় হয় তাহলে আমরা কি করব, 1কে প্রিন্ট করে দেখাবো। এখানে দেখো এখানে এবং এখানে কিন্তু 1টা ফিক্সড, এবং ওরা যদি 2 এবং 3 থেকে বড় হয় নিঃসন্দেহে 1 বড়, তাই তো? বিষয়টা একটু মাথায় নেওয়ার চেষ্টা করো যে যদি 1 2 থেকে এবং 3 থেকে বড় হয় তো নিঃসন্দেহে সে তখন লার্জেস্ট নাম্বার। এর পরবর্তীতে 1-এর কাজ শেষ। এখন ইলস ইফ, অন্যথায় যদি নাম্বার 1 থেকে 2 বড় হয়, আবার এদিকে 3 থেকে 2 বড় হয়, তাহলে সে নাম্বার বড় হওয়ার কথা, তাহলে এখানে 2 নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। প্রিন্ট নাম্বার 2 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ইলস অন্যথায় যদি এটাও বড় না হয় এটাও বড় না হয়, মানে দোনোটাই বড় হয় না, তাহলে নিঃসন্দেহে কাকে প্রিন্ট করবে, নাম্বার 3 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। নিঃসন্দেহে 3 উত্তর হবে। এভাবে করে প্রোগ্রামগুলো করতে হয়। এখন তুমি যদি এখানের মধ্যে এভাবে করে দাও যে প্রথম নাম্বার 10, পরের নাম্বার 20, এরপরটা 30, তাহলে দেখো এই যে 10, এখন আমি যদি এখানে শর্তের মধ্যে 10 বসাই, নাম্বার 1 10, এখানে নাম্বার 2 হলো 20, তো এটা কি শর্তকে মানতেছে না তো, কারণ 20 বড়, কিন্তু আমাদের চিহ্ন অনুসারে এটা বড় হওয়ার কথা ছিল, তাহলে এটা হচ্ছে না। তো এরপরে এটা না হলে ও পরেরটাতে দেখবে প্রথমটা হলো 10, তাহলে এখানে 10 দিলাম। এখানে হলো যে কত 30, তাহলে এটাও কি মানতেছে না, তাহলে এটা হবে না। তাহলে ও কি প্রিন্ট এটা করবে, এটা প্রিন্ট ও করবে না, ও পরেরটাতে যাবে, পরের ধাপের মধ্যে দেখো কি আছে, নাম্বার 2 মানে কত 20, তাহলে এখানে যদি 20 দিই, নাম্বার 1 কত 10, এটা শর্তকে এটা মানতেছে, একটা শর্ত এটা মানতেছে, কিন্তু পরেরটা কি মানতেছে, পরেরটা সহ মানলে তাহলে আমরা দিতে পারবো। নাম্বার 2 নাম্বারটা কত, 2 নাম্বার হলো 20 আর 3 নাম্বার হলো 30, তাহলে এটা কি মানতেছে না, তাহলে এটাও আমরা লার্জেস্ট নাম্বার দিতে পারবো না। এরপর দেখো এলসিফ এর মধ্যে তাহলে এটাও হয় নাই, তাহলে অন্যথায় এটাই হবে উত্তর। তাহলে এভাবে করে, তাহলে এখানে 30 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এভাবে করে প্রোগ্রামগুলো আসলে রান হয়। এটা হবে লুপ নিয়ে আগে আমাদের ধারণা নিতে হবে। এরপরে ফর লুপ কিভাবে কাজ করে, হুইল লুপ কিভাবে কাজ করে, ডুইল লুপ কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রোগ্রামগুলো একটু বোঝার চেষ্টা করব। যতটুকু সাধ্য আমাদের আমরা সর্বোচ্চ বোঝার চেষ্টা করব। এরপরে তো তোমাদেরকে আমি বলেছি যে তোমাদের যদি এখানে বুঝতে কষ্ট হয় তোমরা আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। অন্যভাবে প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো, খাতায় কলমে লিখে হোক অথবা বোর্ডে বুঝিয়ে হোক, যেভাবে তোমাদের সুবিধা হয় ওইভাবে আনবো। তাও এখান থেকে আগে একটু ধারণা নেওয়ার চেষ্টা করো, বারবার দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। লুপ কি বা লুপ কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝি, ধরে নাও তুমি চট্টগ্রামে থাকো এবং চট্টগ্রাম থেকে তুমি রাজশাহী যেতে চাচ্ছ। কেন? কারণ তোমার ওইখানে গিয়ে 10,000 টাকা ইনকাম করতে হবে। কত টাকা? 10,000 টাকা ইনকাম করতে হবে। এখন তুমি যখন বাসা থেকে রওনা দিলে তখন তোমার হাতে ছিল 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা। এবং এই 1,000 টাকা থেকে তুমি কি করলে, গাড়ি ভাড়া বা এই বাবদ তুমি প্রায় 800 টাকা খরচ করে ফেলে, তোমার কাছে আছে 200 টাকা। তাহলে এটা তখনকার তোমার ভ্যালু বা আয়ের মান হিসেবে আমরা এটা কল্পনা করব। যদিও এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, আপাতত একটু ধরে নাও। তাহলে আমার কাছে তখন আছে 200 টাকা, কিন্তু আমি রাজশাহী যাচ্ছি কি উদ্দেশ্যে? 10,000 টাকা ফিল আপ করার জন্য। এখন আমি যখন রাজশাহী গিয়ে আমি একটা কাজ পেলাম, ওরা আমাকে প্রতিদিন 1,000 টাকা করে দিবে। কত করে দিবে? 1,000 টাকা করে দিবে। তাহলে আমার কাছে প্রথম দিন ছিল 200 টাকা, এরপর আমি একদিন কাজ করলাম,
একদিন কাজ করলাম, আমি পেলাম কত 1000 টাকা। 1000 টাকার আমার আগের 200 টাকা কত হয়ে গেল? 1200 টাকা হয়ে গেল। তাহলে দেখো এই 1200 টাকা কি আমার 10,000 টাকা ফিল আপ করছে? করছে না, তাই তো? এভাবে করে আমার লুপটা ঘুরতে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, মানে একবার লুপ ঘুরবে, আবার লুপ ঘুরবে, মানে প্রতিবার 1000 দিয়ে ঘুরে ঘুরে আসবে। পরের বার হলে কত? এটা 2200 টাকা হয়ে যাবে। পরের বার আসলে কত? এটা 3200 টাকা হয়ে যাবে। এভাবে করে লুপটা ঘুরতে থাকবে। যতদিন না লুপটা সম্পন্ন হচ্ছে অতদিন লুপ ঘুরতে থাকবে। এই যে ঘূর্ণায়নের ব্যাপারটা, এটাকে বলা হয় লুপ বা লুপ কন্ডিশন, এটাকে বলা হয় লুপ স্টেটমেন্ট। আমরা এই যে এখন কিছুটা ধারণা পেলাম যে আসলে কিভাবে লুপ কাজ করে। লুপ হলো যে কি, একটা শর্ত থাকবে, সেটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে অতক্ষণ সে এখানে ঘুরতে থাকবে। তাহলে আমরা যদি দেখি একই কাজ বারবার করার প্রোগ্রামে লুপ ব্যবহার হয়। তো দেখো এখানের মধ্যে ও একই কাজ বারবার করছে, যতক্ষণ না শর্ত ফিল আপ হচ্ছে ও কাজটা বারবারই করছে। আমাদের জীবনে আমরা যেমন কিছু কাজ বারবার করি, তেমনি প্রোগ্রামেও কিছু কাজ বারবার করতে হয়। প্রোগ্রামে একই কাজ একাধিকবার সম্পন্ন করতে হলে লুপ ব্যবহার করতে হয়। স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদনের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার হয়। পাইথন প্রোগ্রামে লুপ নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হলো, যেমন ফর লুপ ব্যবহার করা হয়, হুইল লুপ ব্যবহার করা হয়। তোমরা ইন্টারে গেলে আরেকটা লুপ পাবে, ডু হুইল লুপ, এগুলা পরবর্তীতে শেখাবো ইনশাআল্লাহ। এরপরে এখানের মধ্যে আরো কিছু জিনিস ব্যবহার করতে হয়। কন্টিনিউ, কারণ লুপ তো নিঃসন্দেহে কন্টিনিউ করতে হবে। ব্রেক, কোথায় ব্রেক করতে হবে। পজ, কোথায় পজ করতে হবে। এগুলো স্টেটমেন্টগুলো তোমাদের একটু জানতে হবে। নিম্নে বিভিন্ন স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমটা হলো ফর লুপ স্টেটমেন্ট। পাইথন প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদন করার জন্য ফর স্টেটমেন্ট ব্যবহার হয়। পাইথনের মধ্যে যখন তুমি কোনো কিছু 2 বা ততোধিকবার সম্পাদন করবে তখন তোমাকে ফর স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলেই কেবলমাত্র ফর লুপ ব্যবহার উপযোগী। মানে তুমি জানো যে লুপটা এখানে কয়বার হবে বা কয়বার ঘুরবে, তখন তুমি ফর লুপটা অনায়াসে এখানে ব্যবহার করতে পারবে। সাধারণত কোনো ভ্যারিয়েবল ব্যবহার করে ফর লুপের অবর্তন সংখ্যা গণনা করা হয়। এইরূপ ভ্যারিয়েবলকে কন্ট্রোল ভ্যারিয়েবল বলা হয়। যেগুলো গণনা করা যায় সেগুলোকে বলা হয় কন্ট্রোল ভ্যারিয়েবল। ফর লুপ স্টেটমেন্টের যে ফরম্যাটটা, এই ফরম্যাটগুলো কিন্তু তোমাদের খুবই ভালো করে মনে রাখতে হবে। ফরম্যাটটি দেওয়া আছে, তোমরা যদি সহজে চাও ফরম্যাটটা বুঝতে পারলে অনায়াসে করতে পারবে। যদি আমাদের ফরম্যাট ওইভাবে প্রয়োজন হবে বলে মনে হয় না, আমরা ফরম্যাটের বাইরে ব্যবহারিক সমস্যাগুলো সমাধান করে তা মুখস্থ করে ফেলতে পারবো। কাউন্টার ইনিশিয়ালাইজেশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের প্রারম্ভিক মান দেওয়া হয়। একে ইনিশিয়ালাইজেশন লুপের শুরু বলা হয়। তাহলে এটা আমরা সাধারণত আই দিয়ে দেখব। ইনিশিয়ালাইজেশন শুরু, যখনই কোনো লুপের শুরু হবে সেটাকে আমরা আই দিয়ে এখানে নির্দেশ করব। কন্ডিশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেওয়া হয়। কাউন্টার ভ্যারিয়েবলে চূড়ান্ত মান না পৌঁছা পর্যন্ত কিংবা শর্ত সত্য থাকা পর্যন্ত ফর লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সম্পাদিত হতে থাকে। মানে যতক্ষণ পর্যন্ত তোমার শর্তটা ফিল আপ হবে না ততক্ষণ পর্যন্ত সে তার কাজ করতে থাকবে। ব্যবহারিক সমস্যা সমাধান করলে আমরা অনায়াসে বুঝতে পারবো। একটি নির্দিষ্ট টেক্সটকে একাধিকবার প্রদর্শন করার জন্য একটি প্রোগ্রাম লিখতে হবে। ধরা যাক আইসিটি টেক্সটকে আমরা 5 বার প্রদর্শন করতে চাচ্ছি। ফর দিয়ে আমরা ইনিশিয়ালাইজেশন শুরু করলাম এবং সেখানে বললাম যে 1 থেকে 6 এর ভিতর পর্যন্ত সে চলবে। প্রিন্ট দিলাম আইসিটি, তাহলে সে ধরে নিবে যে কি 1 থেকে 6 এর ভিতর শুরু হবে এবং 6 এর আগ পর্যন্ত সে চলবে। এরপর দেখো এখানে বিকল্প হিসেবে দেওয়া আছে ইনক্রিমেন্ট, প্রতিবার i এর সাথে 1 করে যোগ হবে। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। প্রতিবার যোগ হবে যতক্ষণ না পর্যন্ত সে 6 পর্যন্ত পৌঁছাচ্ছে। এরপর এটাকে প্রিন্ট আইসিটি দিলে সে 5 বার প্রিন্ট করবে। বিকল্প পদ্ধতিতে ডিক্রিমেন্ট, মানে প্রতিবার 6 থেকে উল্টা দিক থেকে 1 1 করে বিয়োগ হবে, এভাবে করে দিতে পারবে। এই দেখো এখানে শর্তটা এইভাবেই দেওয়া আছে। প্রিন্ট করলে তুমি আইসিটিকে 5 বার প্রিন্ট হয়েছে এভাবে দেখতে পারবে। এরপরে দেখো ব্যবহারিক সমস্যা। একটি প্রোগ্রাম লিখো যা কোনো শব্দ 50 বার দেখাবে। তাহলে একটা প্রোগ্রাম লিখতে বলেছে যেটা আমাদেরকে 50 বার দেখাবে। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ইনপুট দিলাম, একটা ওয়ার্ড লিখতে বললাম, ও যেই ওয়ার্ডটাই লিখুক সেটা 50 বার দেখাবে। ফর ইনক্রিমেন্ট দিতে থাকলাম যে 1 থেকে 51 এর ভিতর পর্যন্ত চলবে, তার মানে 50 বার চলবে, প্রতিবার 1 1 করে বাড়বে। প্রিন্ট দিয়ে আমরা এটা দিলাম, তখন আমাদেরকে এই ফলাফলটা দেখাবে। এখানের মধ্যে 50 বার নাই, মাঝখানে কিন্তু আরো আছে 50 বার, ওরা ইচ্ছে করেই দেয় না এখানে। ব্যবহারিক সমস্যা দেখো 12 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো বের করার একটি প্রোগ্রাম লিখি। নিচে প্রোগ্রামটির কোড দেওয়া হলো। এখানের মধ্যে ফর i ইকুয়াল ইনক্রিমেন্ট দেওয়া হলো 1 থেকে 100 এর ভিতর। তাকে কি করতে বলছে, যে তাকে বিজোড় সংখ্যাগুলো বের করতে বলছে। এখন 1 থেকে 100 এর ভিতর পর্যন্ত সবগুলো তার বিজোড় সংখ্যা না, তার জন্য আমাদেরকে একটা শর্ত দিতে হবে। ইফ দিয়ে আমরা ইনক্রিমেন্টকে বললাম যে 2 দিয়ে যদি ভাগ না যায়, নট চিহ্ন আছে দেখো,
নট ইকুয়াল 2 দিয়ে যদি ভাগ যায় এবং ভাগশেষ যদি শূন্য না হয়, নট ইকুয়াল যদি শূন্য না হয়, তাহলে সেটা যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে বিজোড় সংখ্যা। তাহলে প্রিন্ট আই দিলাম, এখানের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো উপরের শর্তকে ফিল আপ করছে। একটি প্রোগ্রাম লিখো যা নিম্নের ন্যায় ফলাফল দেখাবে। এখানের মধ্যে আমাদেরকে অনেক বড় একটা সংখ্যা দিয়েছে এবং আমরা এই ধরনের একটা সংখ্যা কল্পনা করে নিতে পারি। নিচের প্রোগ্রাম কোডটি হলো ফর ইনক্রিমেন্ট, প্রতিবার 1 থেকে আমরা 10 পর্যন্ত ধরে নিলাম যে প্রতিবার এভাবে করে বাড়বে। ফর আমরা এখানে রেঞ্জ দিলাম, প্রতিবার 1 1 করে করে বাড়বে। প্রিন্ট দিয়ে ইন্ট, যত পর্যন্ত তুমি চাচ্ছ সংখ্যা যত দিতে চাচ্ছ সেটা এখানে দিলেই হবে, সে অত পর্যন্তই এইভাবে সংখ্যাগুলো তোমাকে দেখাবে। তাহলে এইভাবে করে তুমি যখন দিবে এরকম একটা প্রোগ্রাম বা ফলাফল প্রদর্শন হবে। ব্যবহারিক সমস্যা 14, কোনো একটি সংখ্যার নামতা বা গুণের টেবিল নির্ণয়ের একটি প্রোগ্রাম লিখো। মানে এখানে বলছে কোনো একটা নামতা বা গুণের টেবিল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লিখতে হবে আমাদেরকে। নাম্বার দিলাম, ইন্টিজার নাম্বার, ইনপুট এন্টার নাম্বার, আমাদেরকে নাম্বারটা এখানে দিতে বলেছে। ফর আই ইকুয়াল ইন রেঞ্জ 1 থেকে 11 এর ভিতর আমরা নাম্বারটা দিলাম, প্রতিবার কি হবে গুণ আকারে হবে। আই প্রতিবার 1 1 করে করে বাড়বে, মানে 1 2 3 4 এভাবে করে করে বাড়বে, কারণ নামটার জন্য প্রিন্ট। এখানের মধ্যে প্রতিবার বাড়লে আমরা যে ধরনের একটা সূত্র পাবো, ধরো 3 দিলাম আমরা এখানে, এন্টার নাম্বারের মধ্যে তুমি এখানে 3 দিলে, তাহলে 3 এর সাথে প্রতিবার 1 গুণ 2 গুণ 3 গুণ এইভাবে করে করে বেড়ে ও একটা এখানে তোমাকে একটা নামতা ক্রিয়েট করে দিবে। এরপর দেখো ফর লুপ, একটি ফর লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোন কোন ফর স্টেটমেন্ট থাকতে পারে, তা একটা ফরের ভিতর আর অন্য কোন কোন ধরনের ফর থাকতে পারে। এরূপ ফর লুপকে নেস্টেড ফর লুপ, আমরা জানি একটার ভিতর আরেকটা থাকাকে বলা হয় নেস্টেড। মধ্যবর্তী ফর লুপকে ইনার ফর লুপ, বহিস্থ ফর লুপকে আউটার ফর লুপ বলা হয়। আউটার লুপের পূর্বে ইনার ফর লুপের কাজ শেষ হয়, আগে প্রথমে ভিতরেরটা এরপরে বাইরেরটা কাজ শেষ হয়। যতক্ষণ না শর্ত ফিল আপ হচ্ছে, এখানে কিন্তু কন্ডিশনগুলো থাকবে, অতক্ষণ পর্যন্ত ও ঘুরতে থাকবে। এরপর দেখো হুইল লুপ। পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে 2 বা ততোধিক বার কোনো স্টেটমেন্ট সম্পাদন করার জন্য হুইল লুপ স্টেটমেন্ট ব্যবহার হয়। যে কোনো কিছু 2 বা ততোধিক বার স্টেটমেন্ট করার জন্য এখানে কি ব্যবহার করা হয়, হুইল লুপ ব্যবহার করা হয়। এই লুপের শুরুতেই শর্ত পরীক্ষা করা হয়। প্রদত্ত শর্ত সত্য অথবা অশূন্য নন জিরো হলেই কেবল লুপ নির্বাহ হবে, অন্যথায় লুপ থেকে বের হয়ে যাবে। যখন সে কাজগুলো করবে যতক্ষণ পর্যন্ত তার শর্ত থাকতেছে ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। বিষয়টা এমন, শুরু হলো তার কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করে দেখে যে কন্ডিশন ফিল আপ হয় না, ও নিচে যাবে কিছু একটা করে, এরপরে ও দেখবে যে ওর কন্ডিশন এখনো ফিল আপ হয় না, আবার কন্ডিশন আসবে। যতক্ষণ না পর্যন্ত এটা ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এভাবে করে ঘুরতে থাকবে। যখন দেখবে সে শেষ হয়ে যাচ্ছে তখন সে স্টপ লুপ বা তার লুপটা কাজ করা বন্ধ করে দিবে। হুইল লুপ নিয়ন্ত্রণের ফরম্যাট এখানে দেওয়া হলো। প্রথমে কাউন্টার ইনিশিয়ালাইজেশন তোমাকে দিতে হবে, এরপর হুইল কন্ডিশনটা তোমাকে দিতে হবে, এরপর স্টেটমেন্ট যা থাকবে তা তোমাকে এখানে দিতে হবে। এখানের মধ্যে হুইল দিয়ে পাশাপাশি কন্ডিশন তোমাকে বসাতে হবে, হুইলের কন্ডিশনটা কি, এরপরে ভিতরে ইফ এর কন্ডিশনটা তোমাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটা কন্ডিশন কাজ না করে ততক্ষণ পর্যন্ত সেটা ঘুরতে থাকবে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন অংশে উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার প্রারম্ভিক মান নির্ধারণ করা হয়। কন্ডিশন অংশে কাউন্টার ভ্যারিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের জন্য শর্ত দেওয়া হয় এবং কাউন্টার ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট অংশে প্রতিবার আবর্তন করলে কাউন্টার ভ্যারিয়েবলের হ্রাস বৃদ্ধির মান নির্ধারণ করা হয়। কন্ডিশন সত্য থাকা পর্যন্ত হুইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট নির্বাহিত হতে থাকে। যখনই শর্ত মিথ্যা হয়ে যায় তখনই লুপ থেকে সে বের হয়ে যায়। যখনই ও ঘুরতে থাকবে, যখন দেখবে যে তার শর্ত ফিল আপ হয়ে গেছে, মানে শর্তটা আর কাজ করছে না, তখন সে বের হয়ে যাবে। হুইল লুপের সাথে সংশ্লিষ্ট স্টেটমেন্ট সাধারণত কম্পাউন্ড স্টেটমেন্ট হয়ে থাকে। এই জন্য একটি হুইল লুপের মধ্যে অপর কোনো হুইল লুপ বা ফর লুপ ব্যবহার করা যেতে পারে। এরূপ মধ্যবর্তী হুইল লুপকে নেস্টেড হুইল লুপ বলে। তার প্রবাহ চিত্র কেমন হয়, প্রথমে হুইল দিয়ে তার কন্ডিশনটা থাকবে, এরপরে ভিতরে হুইলের কন্ডিশন থাকবে, ইফ এর কন্ডিশন থাকবে। যতক্ষণ না পর্যন্ত সেই শর্ত ফিল আপ করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে এখানে ঘুরতে থাকবে। এরপর দেখো এখানে বলছে হুইল লুপ অনেকটা ফর স্টেটমেন্টের বিকল্প হিসেবে ব্যবহার হয়। ফর স্টেটমেন্টের মতো পূর্বে ঘোষিত কোনো কাউন্টার ভ্যারিয়েবলে ব্যবহার করে স্টেটমেন্ট আবর্তনের সংখ্যা গণনা করা হয়। হোয়াইল লুপ ব্যবহার করে আইসিটি লেখাটিকে একাধিকবার প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখো। ধরা যাক আইসিটি টেক্সটটি 3 বার প্রদর্শন করা হলো। এখানের মধ্যে আমাদেরকে বলছে আইসিটি লেখাটিকে 3 বার দেখানোর জন্য
কাউন্টার দিল 1 করে, হুইল লুপের মধ্যে দিল যতক্ষণ না পর্যন্ত সে 3 পর্যন্ত যাচ্ছে অতক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে। প্রিন্ট আইসিটি, এরপর হচ্ছে কাউন্টার প্রতিবার 1 1 করে এখানে যোগ হবে। তাহলে এখানের মধ্যে দিল আইসিটি 3 বার এখানে দেখাবে। নিচে হুইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত এবং 1 থেকে n সংখ্যক কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত ধারার যোগফল নির্ণয় 2টি প্রোগ্রাম এখানে দেওয়া হলো। এখানে আমাদেরকে আরো 2টা করতে হবে। একটা হলো ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বেশি প্রয়োজন হবে। 1 থেকে 100 পর্যন্ত বলে দিয়েছে এটা আমাদেরকে, 1 থেকে 100 পর্যন্ত ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা অনায়াসে করতে পারবো। আমাদেরকে প্রথমে সাম 0, আমাদেরকে 0 থেকে এবং কাউন্টার 1 করে করে বাড়বে, কারণ এখানের মধ্যে দেখো 2 থেকে 1 এর পার্থক্য 1, 3 থেকে 1 এর পার্থক্য 1, এভাবে করে করে 1 1 করে বাড়বে। হুইল লুপ যতক্ষণ না সে 100 পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার কাজটা চলতে থাকবে। প্রতিবার কি হবে, সামের সাথে 1 করে যোগ হবে, কতবার, কাউন্টার মানে 1 করে করে যোগ হবে। সাম প্রথমে 0 0 প্লাস 1 তার মানে 1, এরপরে হলো যে পরের বার লুপ ঘুরে আসলে সে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপরে সামের মান তখন হয়ে যাবে 1, এরপর 1 প্লাস 1 আবার 2, এভাবে করে করে সে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে 100 পর্যন্ত যাচ্ছে। এভাবে করার পর এবার ওর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। কাউন্টার দিয়ে আমরা ভ্যালুটা বের করবো, যে প্রিন্ট দ্য সাম অফ দ্য ভ্যালু, মানে পুরো অংশের যোগফল কত, সামটা বের করতে হবে। বের করার পর প্রোগ্রামে ফলাফল দেখাবে এই ধরনের একটা। কন্টিনিউ স্টেটমেন্ট, পাইথন প্রোগ্রামে শর্তযুক্ত অথবা শর্তবিহীন কোনো স্টেটমেন্ট বা লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয়। কন্টিনিউ স্টেটমেন্টের ফরম্যাট হলো, এখানের মধ্যে ফরম্যাটটি দেওয়া আছে। কন্টিনিউ স্টেটমেন্ট প্রোগ্রাম পয়েন্টারকে পূর্ববর্তী স্টেটমেন্ট বা লুপের প্রারম্ভে স্থানান্তর করে। কন্টিনিউ স্টেটমেন্ট ইফ, এলস ইফ, ফর, হুইল ইত্যাদি ছাড়া সরাসরি কাজ করতে পারে না। ও কন্টিনিউ কাজ করতে হলে ওদের সাহায্য ওর নিতে হয়, বিশেষ করে ইফ এবং এলসের সাহায্য নিতে হয়। স্টেটমেন্টের সাথে সম্পর্কিত শর্ত সাপেক্ষে কোনো লুপের পুনরাবৃত্তি করার জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার হয়। সেই ক্ষেত্রে শর্তের মান সত্য হলে কন্টিনিউ স্টেটমেন্ট কার্যকরী হয়, অন্যথায় কম্পাইলার কন্টিনিউ স্টেটমেন্ট উপেক্ষা করে পরবর্তী স্টেটমেন্ট নির্বাহ করে। আমরা জানি কম্পাইলার মধ্যে সাধারণত কি হয়, ও পুরোটা একসাথে দেখে ফেলে, একসাথে উত্তর দেয়, ভুল হলে আর কিছুই দেয় না। কিন্তু এখানে ও এটার কাজ না করে ও ডিরেক্ট এটা যদি না হয়, যেটা না হয় সেটা স্কিপ থাকে, আর পরবর্তী কাজগুলো সে সম্পাদন করতে শুরু করে। কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাসমূহের মধ্যে থেকে যে কোনো একটি সংখ্যা বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যাগুলো প্রদর্শনের জন্য একটা প্রোগ্রাম। মানে তুমি চাচ্ছ যে এখানের মধ্যে কন্টিনিউ দিলে আসলে কি হয়, কন্টিনিউ দিলে তুমি যেখানের মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট এটা দিবে সেখানের ওই সংখ্যাটা বাদ পড়ে যাবে, মানে ও কাজ করবে না। কন্টিনিউ দিলে কি করবে না, কাজ করবে না। যেমন এখানে আমাদেরকে বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিব, কিন্তু সেখানে একটা সংখ্যা বাদ পড়তে হবে। তো এখন আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত লিখে নিই, এখানে অবশিষ্ট সংখ্যাসমূহ দেওয়া হলো, ধরা যাক বাদ দেওয়া সংখ্যাটি হলো 4, তাহলে আমরা ধরে নিলাম এটা একটা। তাহলে এখানের মধ্যে আমরা ফর দিয়ে শুরু করলাম, নাম্বার রেঞ্জ দিলাম 1 থেকে 11 এর ভিতর, কারণ 10 প্রতিবার 1 থেকে 1 1 করে করে বাড়লে 11 পর্যন্ত যাবে। ইফ নাম্বার দিলাম, নাম্বার দিয়ে ইকুয়াল ইকুয়াল কত, 4, কন্টিনিউ, মানে এই 4-এ আসার সময় ও কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এর পরবর্তী কাজগুলো সম্পাদিত হবে। এখানের মধ্যে পড়ে আমরা তাই বুঝতে পারলাম কিন্তু। এরপর দেখো ইলস দিয়ে প্রিন্ট নাম্বার ইন্ট যতক্ষণ না পর্যন্ত শেষ হয় তখন, এরপর প্রিন্ট দিয়ে ইউজ কন্টিনিউ টু স্কিপ প্রিন্টিং দ্য ভ্যালু 4। তাহলে এখানের মধ্যে এই 4-এর মানটা কি করতে হবে, স্কিপ করতে হবে। যেমন ফলাফল যদি আসে 1 2 3 5 আসছে, 4 কি আসছে, আসে নাই, তাহলে এই যখন কন্টিনিউ দিবে তখন সেই জায়গায় এটা স্কিপ হয়ে যাবে, পরবর্তীগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলতে থাকবে। এরপরটা দেখো ব্রেক স্টেটমেন্ট। পাইথন প্রোগ্রামে লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ সেখানে তার কাজ শেষ করে লুপ থেকে বের হয়ে যাবে। মানে যদি কোনো কারণে সে ব্রেক পায়, ও এর পরবর্তী কাজগুলো আর করবে না। কন্টিনিউর মধ্যে দেখা গিয়েছে যে সে পরবর্তী কাজগুলো কিন্তু করবে, কিন্তু এখানের মধ্যে সে আর কাজগুলো করবে না। অনেকটা চলন্ত গাড়ি ব্রেক করলে যেমন গাড়ি চলা থেমে যায়, তেমনি লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট পেলে লুপ নির্বাহ বন্ধ হয়ে যায়, মানে সে ওইখান থেকে কাজ করা বন্ধ করে দেয়। অধিকাংশ ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ইফ, এলস ইফ ইত্যাদির সাথে ব্যবহৃত হয়। তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাল্লাহ 100% তোমরা এমসিকিউ কমন পাবে, এবং তোমাদের লিখিত পরীক্ষার জন্য সেটা অনেক বেশি উপযুক্ত হবে। তোমরা যদি বইগুলো নিতে চাও নিচে ডিসক্রিপশন বক্সে অথবা এই নাম্বারে মেসেজ দিয়ে বইগুলো নিতে পারো, তোমাদের জন্য খুব বেশি ভালো হবে। সবগুলো বই ইনশাল্লাহ আমাদের কাছে আছে, তোমরা চাইলে নিতে পারো।